তো ফুটবল বিশ্বকাপ দেখছো রূপম দা? আমি তো প্রায় প্রত্যেকটা ম্যাচই দেখছি। কালকে দুটো ম্যাচ কাল 3টে ম্যাচ দেখলাম। হয়তো না। আমি দেখছি, মানে আমি সবকটা দেখতে পাচ্ছি না। আচ্ছা না, সবকটা আমিও দেখতে পাচ্ছি না সত্যি বলতে। কালকে যেমন উরুগুয়ের খেলাটা আমি দেখিনি, তবে বেলজিয়ামের খেলাটা তো দেখতে হবেই, এবং স্পেনের খেলাটাও দেখলাম। রূপম দা কোন দলের ফ্যান অ্যাকচুয়ালি, কোন দলে ভক্ত? ব্রাজিল। ও ব্রাজিল। আচ্ছা। না ব্রাজিল তো দেখো ড্র সাগরনীল কি করেছে জার্মানি ব্রাজিল। নাকি? ও না না না, বেলজিয়াম। আমি জার্মানিকে সহ্য করতে পারি না। ঠিক আছে, আমি জার্মানিকে, আমি চাই হচ্ছে জার্মানি হারুক আর কি। মানে জার্মানি খেলা দেখতে খুব পছন্দ করি, খেলা খুব ভালো খেলে, সেটা আমি নো ডাউট, কিন্তু আমি চাই জার্মানি হারুক। আর আমি বেলজিয়াম সাপোর্ট করি। ঠিক আছে, ইডেন হ্যাজার্ড ভালো লাগতো সেই জায়গা থেকে বেলজিয়াম। এবং একবার পড়েছিলাম খবরের কাগজে যে কালো ঘোড়া, ঠিক আছে, বেলজিয়াম হচ্ছে কালো ঘোড়া। 2014 সাল, 2014 থেকে বেলজিয়াম সাপোর্ট করি। আর রূপম দা ব্রাজিল, আমার কালকে গতকাল স্ট্যাটাস দিয়েছে রূপম দা, আমার মনে হলো বোধহয় রূপম দা স্পেন সাপোর্ট করে। এবার আমি ভাবছি যে রূপম দা তো আমি জানতাম ব্রাজিল, রূপম দা স্পেন, না না স্পেনের হয়ে হঠাৎ করে এত মানে হোয়াটসঅ্যাপে এ করছে কেন? না না, আমি তো কালকে স্পেনের ইয়েতে বললাম যে ওভাবে কেপাবাদ্রোম খেললো, ওদের যে ভাজিনা গোলকিপার ওরকম সেভ দিল, ওরকম একটা ম্যাচ। এবং আমি ওই জন্য লিখলাম যে প্রথমে ব্রাজিল আটকালো, তারপরে হচ্ছে আটকালো। আর যদিও ব্রাজিলের সাথে মোরক্কোর খেলা ছিল, আর মোরক্কো ফিফা র্যাঙ্কিং এ 7 নম্বরে রয়েছে, ব্রাজিল 6 নম্বরে রয়েছে। আর মোরক্কো আগের বারও সেমিফাইনাল খেলেছে, পর্তুগালকে হারিয়েছিল, তো মোরক্কো স্ট্রং টিম। কিন্তু মোরক্কোর সাথে ব্রাজিলের যে খেলাটা হয়েছে ওটা মানে 65-35 খেলা হয়েছে। ব্রাজিলকে টিকতে হুম দেয়নি মোরক্কো। মানে হুম ব্রাজিল হুম হয়তো অ্যাটাক করেছে, কিন্তু সেই অ্যাটাকটা খুবই কম। মোরক্কো যা খেলা দেখিয়েছে, মানে আমি তো বলবো সেদিনকে মোরক্কো অনেক অনেক বেটার ডিজার্ভ করে স্কোর। খালি না ভিনি না, ছিল বলে। তুমি আর মরক্কোর ব্রাজিলের যে, মরক্কোর যেটা এবারে খেলায় পরিবর্তন দেখলাম আমি অ্যাকচুয়ালি, দেখো মাঝে খুব যে ফলো রাখি তা নয়, তো গতবার তুমি দেখবে যে ডিফেন্ডিং টিম ছিল, মানে গতবার হ্যাঁ, ডিফেন্সে ভরসা করছে। এবারে না দেখলাম যেটা ওরা অ্যাটাকও যথেষ্ট সামলে দিয়েছে, ওরা আর অ্যাটাকও সুইজারল্যান্ড সামলে একটা জিনিস, একটা জিনিস করতো এর আগে। সেটা হচ্ছে ওরা না প্রথম দিকে পুরো গেমটা ডিফেন্সিভ খেলতো। একটা হুম বল যদি মাঝে মাঝে উপর থেকে তুলতে পারে, পুরো অ্যাটাক ঘুরিয়ে দেয়। আর এবার যেটা হুম করলো ব্রাজিলের সাথে, যে ডিফেন্সিভ খেলছে ব্রাজিল, মোরক্কো অ্যাটাক করছে। আমি তো এটা দেখে হুম অবাক যে ভাই মোরক্কো কি হুম খেলছে। তার মধ্যে ব্রাজিলের তো টিম ভালো, মানে ব্রাজিলের হুম টিমের মধ্যে মানে ভিনিসিয়াস জুনিয়র রয়েছে, তারপরে হচ্ছে ওদিকে আমাদের আরে ওই প্লেয়ারটা এত ভালো, আমি তো ভাবছি যে ও কি করলো পুরো ম্যাচটার মধ্যে, যেরকম পারফরমেন্স দিল। আর হ্যাঁ, আগের বারের যে টিম ছিল ব্রাজিলের লাস্ট টাইম 2022-এ, ডিফেন্সটা খুব ভালো ছিল তখন। থিয়াগো সিলভা ছিল, তারপর ডেনি আলভেস ছিল, টিমটা ডিফেন্সে খুব ভালো ছিল। কিন্তু এবার ডিফেন্সটা ব্রাজিলের মানে খুবই ওকে ওকে আর কি। দেখার হুম কি করে ব্রাজিল। তবে মানে আমার মনে হচ্ছে আর ব্রাজিল মানে খুব চাপ আছে ব্রাজিলকে নিয়ে। নেটওয়ার্ক হয়তো ইস্যু আবার হচ্ছে কি, আমার মনে হচ্ছে একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, কার হচ্ছে আমি বুঝতে পারছি না, জানো তো। কি নেটওয়ার্ক ইস্যু আমার কি এখন কিন্তু আমার লাগছে না। আমার না কি তোমাদের কি আটকাচ্ছে? কোনো, তোমাদের কি কোনো প্রবলেম মনে রূপমের হচ্ছে? কিন্তু আটকাচ্ছে না। আমার কিন্তু আমি কিছু প্রবলেম দেখতে পাচ্ছি না, রূপমেরও আটকাচ্ছে না, মানে আমি অ্যাটলিস্ট আমার আচ্ছা কাছে আটকাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। চলো তাহলে আমরা আলোচনায় মোটামুটি ঢুকি। ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে, মানুষজন ফুটবল বিশ্বকাপ নিয়ে খুবই মাতোয়ারা। আর্জেন্টিনার খেলা কালকে সকালে, আমাদেরকে উঠে পড়তে হবে সকলকে আর্জেন্টিনার হ্যাঁ, খেলা দেখবার জন্য। খুবই খুবই ভুলভাল টাইমে খেলা পড়ছে সত্যি বলতে। আসলে যাই হোক আজকে এরকম আমরা, টাইম করছে মানে আগের বারও তো। যাই হোক, টিম। হ্যাঁ আর তবে আমি যে খেলাটা খুব ভালো হয়েছে কালকে সাগর নিলে ক্যামেরা বন্ধ হয়ে গেল। কোথাও কি গেছে হলো? হয়তো। না না, আমার একটু নেটওয়ার্ক ইস্যু করছে, আমি কেন সেটা বুঝতে পারছি না, সেই জন্য আমার কথা আমাকে ঠিকঠাক ভাবে তোমরা দেখতে পাচ্ছ কি? আমার কি হ্যাঁ কোনো হ্যাঁ, প্রবলেম দেখতেও হচ্ছে? পাচ্ছি, হ্যাঁ, শুনতেও পাচ্ছি। একটু আগে আচ্ছা ভিডিওটা চলে গেছিল। আচ্ছা, যাই হোক, বেলজিয়াম নিয়ে কিছু একটা রূপমদা বলছি না, বেলজিয়ামের খেলাটা ভালোই হয়েছে কিন্তু হ্যাঁ, আমি জেতার বলছিলাম উচিত ছিল। বেলজিয়ামের খেলাটা ভালো হয়েছে। আর ইজিপ্ট যে ওরকম একটা জিনিস করবে ওটা তো আমি আশা করিনি, তারপরে দেখলাম যে শোধ হয়েছে। খেলাটা ভালো হয়েছে। না ইজিপ্টে না, দুজনেই কি বলতো গোল করার কথা ভেবেছে, এরকম নয় যে গ্রুপ লিগের ম্যাচ চল ডিফেন্স করি খেলা ঝোলাই, ওসব করেনি। এইটা ভালো লেগেছে। দেখা যাক আর এবার। তবে যেটা আমার কি বলতো রূপমদা, এবার আমার মনে হচ্ছে বোধহয় ফ্রান্স আর্জেন্টিনা পর্তুগাল না দেখে বলা যাচ্ছে না,
তবে এবারে না মনে হচ্ছে যেন মানে মানে যে কেউ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, মানে একটা হয় না হ্যাঁ, প্রত্যেক আমার বছর এটাই মানে খেলা দেখে কি বলতো বোঝা যায় রূপমদা যে একে চ্যাম্পিয়ন লাগছে, কিন্তু এখন অব্দি কিন্তু সেরকম আমি চ্যাম্পিয়ন আমি টিম এটাই তাদের কাউকে দেখে মনে হচ্ছে যে এই একদম অপ্রতিরোধ্য, এখন অব্দি কিন্তু মনে হয়নি। আমি এটাই বলছি, মরক্কোর একটা প্লেয়ার, ও হচ্ছে মানে 18 বছর প্লেয়ার, ও ডেবিউ করলো বয়সে, কি ডিফেন্স খেললো, আমি তো ওকে দেখে পুরো মানে মানে অবাক হয়ে গেলাম। আর এদিকে ব্রাজিলের যারা প্রো প্লেয়ার, এই রাফিনা হোক, তারপর হচ্ছে ক্যাসিমারো, এত ভালো প্লেয়ার, ঠিক আছে, ক্লাবের হয়ে এত ভালো খেলে, ওদের তো কোনো পাত্তাই দেখা যাচ্ছে না। মানে আমি ব্রাজিলের টিমটা দেখছি, এত ভালো টিম ব্রাজিলের, নেইমার ছাড়া আর মনে হয় না গ্রুপ স্টেজে নেইমার খেলবে। তা সত্ত্বেও যেরকম যা পারফরমেন্স দেখলাম, আর নতুন এই টিমগুলো না, মানে আমি কালকের খেলা দেখেছি, খুব মানে মজা পেয়েছি দেখে, যেরকম ভাবে স্পেনের সাথে খেলা হয়েছে। আর কালকে মানে কমেন্ট্রিতেও বলছে একদম শেষ সময় 85 না 86 মিনিটে, যে এবার যেন গোল না হয়, এবার গোল হলে যারা নিউট্রাল অডিয়েন্স তাদের খারাপ লাগবে, কারণ এই হুম টিমটা এত ভালো স্পেনকে টক্কর দিয়েছে। যাই হোক, না না এবার দেখার এই কি হয়। তুমি ভাবো রূপমদা, 5 লাখ মানুষ রয়েছে ওই দেশে, ক্যাপো ভার্দে বোধহয় নাম, এবং হ্যাঁ, তার আগের দিন টিমটা খেলে জার্মানি এগেনস্টে কুরাসাও বলে, তাদের 1 লাখ বোধহয় 60,000 দর্শক মানে মানুষ রয়েছে, বাসিন্দা। তুমি ভাবো সেই দেশগুলো কম্পিট করছে এবং তারা 1 গোল জার্মানিকে দিচ্ছে, কালকে তো ড্র করে দিল স্পেনের সঙ্গে। মানে এদের দেশের মানুষদের কত আর আনন্দ, মানে এটা দেখে মনে হয় কি যে জার্মানিতে আমরা যেটা হয়েছে না, ফুটবল বিশ্বকাপ খেলবো। জার্মানিটা যেটা হয়েছে আমার যেটা মনে হয়, জার্মানি যখনই তবে পেনাল্টিটা পেয়ে গেল না, তবে এবারে একটা জিনিস তখন নোটিস করেছো, এই যে ছোট টিম গুলো যারা পার্টিসিপেট করছে তাদের সাথে একটা ডিসক্রিমিনেশন হয়েছে, এটার ব্যাপারে পড়েছো আর্টিকেল? কি যে বলতো হোটেল বলতো দেওয়ার ব্যাপারে বলছি, না না এই আমি যে এটা ছোট ব্যাপারে জানি টিম না। যারা পার্টিসিপেট করেছে তাদেরকে না হ্যাঁ হোটেল দেওয়ার ব্যাপারে, এর দেওয়ার ব্যাপারে সব ডিসক্রিমিনেশন করেছে, সেটা নিয়ে প্রচুর আচ্ছা ঝামেলা হচ্ছে আর কি। ঠিক আছে, তারপরে আচ্ছা, ধরো না আমি এটা মানে জানি না। সার্টেন দেশের ফ্যান্সরা ধরো এসছে, তাদেরকে ভিসা দিচ্ছে না, এই ধরনের জিনিসপত্র প্রচুর হয়েছে, যেটা নিয়ে প্রচুর আচ্ছা কন্ট্রোভার্সি হচ্ছে আর কি। মানে এটা আর্টিকেল পড়ছিলাম আর কি এটা নিয়ে, আচ্ছা আচ্ছা। যে যাই ডিসক্রিমিনেশন হোক, করা তবু আমি হচ্ছে ফ্যান্সদের তবু আমি সাথে, বলবো টিমের সাথে। ফুটবল ওয়ার্ল্ড ফুটবল ওয়ার্ল্ড কাপে মানে ফিফার যে অ্যাটিটিউডটা, যে ভাই আমরা একটা অনুষ্ঠান করছি এবং ভার্মে যায় যে পাবলিক দেখতে পেলো না, এই অ্যাটিটিউডটা আমার ভালো লাগে। মানে আইসিসি যেটা করে যে সকলের কথা ভেবে, যে আমার টিআরপি লাগবে, সঠিক টাইমে ফেলবো, ভারতবর্ষের দর্শকদের কথা ভেবে ফেলবো, গোটা বিশ্ব ভার্মে যায় যাক। ফিফা সেইটা করে না, একদিনে 4টে ম্যাচ ফেলছি, এবার তুই কাজকর্ম ফেলে তুই দেখতে পেলে দেখ, না দেখতে পেলেও আমার কিছু যায় আসে না, প্রচুর বিশ্বজুড়ে গ্লোবাল ফ্যান্স রয়েছে, আমার দর্শক এমনিই রয়েছে, দুজন দেখতে না পারলে কিছু যায় আসে না বলে টাইম ফেলে দেয়। এবং তুমি দেখো একদিনে যে পরিমাণ ম্যাচ ফেলছে, মানে আরামসে কিন্তু ওরা 2 মাস ধরে করতে পারে, কিন্তু ওরা করবে 1 মাসেই প্রত্যেকবার, তুমি দেখবে। এবং একদিনে কত ম্যাচ, তুমি কোন ম্যাচটা ছাড়বে তুমি আমাকে বলো না, কারণ ফ্রান্সের যে খেলাটা সেনেগালের সঙ্গে, তুমি দেখতে পেতে পারো ড্র হয়ে গেছে। আমি জানি না ফ্রান্স এখন হতে পারে যে যেতেই পারে, ফ্রান্স অবশ্যই অনেক বেটার টিম, কিন্তু সেনেগালও কিন্তু তুমি দেখবে যে পরিমাণে গা লাগিয়ে খেলে, হতে পারে যে ওই ম্যাচটা ড্র দেখতে পেলাম আমরা। তো তুমি কি করে মিস করবে ওই ম্যাচটা? না, এবার তাই মানে বলছি বিশ্বকাপে না যা ইচ্ছে হতে পারে, মানে এটা এখন এখন ওভাবে বলা যাচ্ছে না, কারণ ফিফা সেই র্যাঙ্কিং ওয়াইজ কোনোবারই আউটপুট ওরকম আসে না, না হলে কখনোই হুম, ক্রোয়েশিয়ার মতো টিম উঠতে পারতো না আগে। তো ঠিক ওই ঠিক র্যাঙ্কিং ফ্যাঙ্কিং গুলি মারো, ঠিক আছে, যা হবে ভাই। আর আমি আগের দিন জার্মানির খেলা একটা জিনিস খুব পরিষ্কার বুঝতে পেরেছিলাম, যখন জার্মানি পেনাল্টি বক্সে ওই পেনাল্টিটা পেয়ে যায় না, তখনই হয়ে যায় হচ্ছে এই ছোট টিমটার না আত্মবিশ্বাসটা পড়ে যায়, কারণ হুম তখন তো স্কোরটা 3-1 হয়ে গেল। যদি ওটা হুম না পায় তাও তো 2-1, ওটা একটা কম্পিট করার একটা জান লাগিয়ে দেবো। 3 গোল হয়ে গেছে, ওটা শোধ সম্ভব না। ওটা ওটা আর ওটা একটা মনোবল ভেঙে গেছে। জার্মানি মতন টিমের যদি চাপ না থাকে ম্যাচ হেরে যাওয়ার, তাহলে ওরা যেভাবে অ্যাটাক করবে না, ওই অ্যাটাক তুমি সামলাতে পারবে না, আচ্ছা আচ্ছা টিম সামলাতে পারবে না, কুড়াতাও কেন। মানে আমি যে অনেক বড় টিমও কিন্তু ওইভাবে অ্যাটাক তুললে তখন কিন্তু সামলানো দায় হয়ে যায়। কারণ সামলানো যায়, ওরকম সত্যি স্ট্রং, দেয়। ওরকম ভাবে ডিফেন্স করে যাওয়া, ওরকম অ্যাটাকে যখন 6 জন 7 জন মিলে একবারে ছেকে ধরছে, জার্মানি ওই ম্যাচটা যা খেলেছে, কুড়াসাও আমি আমি বুঝতে পারছি ছোট দুটো টিমের বিরুদ্ধে মানে এরকম খেলেছে। আগামীকাল এবং পরের দিনের দুটো ম্যাচ নিয়ে খুবই এক্সাইটেড। একটা হচ্ছে পর্তুগালের, আর একটা হচ্ছে হুম মানে আমি সত্যি আমি ব্রাজিলের ফ্যান, তবে আমার না মানে আমি ম্যাচ প্রত্যেকটাই দেখি মোটামুটি, আমার হুম দেখতে হেভি লাগে। যেহেতু হচ্ছে মানে আমি আমি actually ফুটবল খেলতাম, খুব খেলতাম, তো যে কারণে আমার মানে ফুটবলের প্রতি একটা অদ্ভুত ভালোবাসাই আছে, যে ভাই দেখতে হবে। আর না ব্রাজিলের কি দেখো হয় যে রূপমদা, ব্রাজিল, আমি ক্রিকেটের ভক্ত, কিন্তু অ্যাট দি হ্যাঁ, এন্ড অফ দ্য ডে এটা মানতে হবে, ফুটবল বিশ্বকাপে যে কম্পিটিশন, এই কম্পিটিশন তুমি ক্রিকেটের কোনো টুর্নামেন্টে দেখতে পাবে না। আমি কোনো আইপিএল টুর্নামেন্ট, আইপিএল আইপিএল হচ্ছে কিড,
আইপিএল হচ্ছে কিট, ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে একদম মানে প্রো লিগের আর কি লেজেন্ড, ঠিক আছে? তো মানে ফুটবল বিশ্বকাপ ট্রিমেন্ডাস ব্যাপার, এবং কোনো ম্যাচ মিস, আমার এবং আমি মনে তো আছে যখন আমরা ছোট ছিলাম না রূপম দা, তখন অঘটন খুব কম ঘটতো। আমি কম করতো 2018 হ্যাঁ। থেকে দেখছি যে অঘটনও মানে খুব মানে রেগুলার ইন্টারভেলে ঘটে যাচ্ছে। মানে তুমি ভাবো না এবারে কত ড্র ম্যাচ বেরিয়েছে, কত ড্র হচ্ছে, বড় বড় সত্যি টিম ড্র কথা, হচ্ছে। আমি বলছি 2014 সালে মানে যখন হচ্ছে আমরা হচ্ছে রিকার্ডো কাকার ফ্যান, মানে আমি হচ্ছি কাকার ফ্যান, ঠিক আছে? তার আগে রোনাল্ডিনো মানে দেখেছি তো অবশ্যই, রবিনো ফবিনো সবার। মোটামুটি 2006 থেকে আমি যেখানে কোচিনে পড়তাম বাড়ির কাছেই, তো তারা হচ্ছে ইটালির ফ্যান, আর সে বছর হচ্ছে ইটালি কাপ পেয়েছিল। তো হুম। সেখানে বিশাল বড় ব্যানার ফ্যানার লাগানো হয়েছিল, আর আমরা তখন থেকে না বুঝে বুঝে যাই না কেন ব্রাজিল ভক্ত হয়ে গেছি, কি কারণে আমি বলতে পারবো না। কিন্তু ওই যে এদের নামগুলো শুনেছি, যে রবার্তো কার্লোসের একটা চিপ, যে এখানে বল এবং কার্ভ হয়ে ঢুকবে, মাইকনের ডিফেন্স, ঠিক আছে, লুকাসের ডিফেন্স, তো এই যে নামগুলো শুনে শুনে তখন থেকে আমার মুখস্থ হয়ে গেছে নামগুলো। তারপরে তো যাই হোক পরে আরো যাই জিনিসপত্র হয়েছে, যেটা বিষয় সেটা হচ্ছে 2010-14 একটা প্লেয়ারকে দেখলাম, প্লেয়ারটাকে দেখেও মানে ওর থেকে মানে যে কেউ প্লেয়ারে পড়ে যাবে, সেটা হচ্ছে রিকার্ডো কাকা, ঠিক আছে? হুম। ওই ওরকম দেখতে, ওরকম ছুট, লোকে মেসি বলে, আমি বলবো ভাই কাকার সামনে হয়তো কোনো প্লেয়ার হয়তো হ্যান্ডসাম কাকার গার্লফ্রেন্ড বলেছিল যে মানে হয়তো ব্রেকআপ করেছিল, ডিভোর্স করেছিল, যে টু হ্যাঁ পারফেক্ট, এইটা হচ্ছে রিজন, ঠিক আছে? এত পারফেক্ট নেওয়া যায় না। আমি জানি না এই উক্তিটা এরকম বিখ্যাত একটা আর কি উক্তি হয়ে গেছিল এটা সেই খুব সময়। বিখ্যাত, এটা প্রচুর মানে ভাইরাল হওয়া খবর। তখন হচ্ছে হুম। দুটো প্লেয়ার হচ্ছে ব্রাজিলের টপ প্লেয়ার, একটা হচ্ছে রিকার্ডো কাকা আর একটা হচ্ছে রবিনো, এবং দুজন যা খেলতো, ঠিক আছে, তার আগে তো রোনাল্ডিনো ছিল, তো ওদের খেলা দেখে হচ্ছে আমরা ফ্যান হই, যে ভাই হুম। এদের খেলা দেখেছি, মানে মাথা খারাপ করা খেলা। আমার মনে আছে 2010 কি 14 হবে, 10ই সম্ভবত, কাকাকে লাল কার্ড দেওয়া হলো, ঠিক আছে, মানে ভুল ভাবে লাল কার্ড দেওয়া হলো, এবং কাকা বসে গেল, আর ব্রাজিল ওই ম্যাচটাই হারলো, ঠিক আছে? পরের ম্যাচটা কাকা খেললো না, ওটা কোনো রকম জিতলো, পরেরটা কাকা খেললো না, হেরে গেল। ভাই আমি কি বলবো, ওই যে সারা রাত আমার কান্না, ঠিক আছে, আমার বাড়িতে সবাই হচ্ছে আর্জেন্টিনা, তো এরা হচ্ছে সবাই আর্জেন্টিনার পতাকা পতাকা লাগিয়েছে, আমি এরকম কাঁদছি বলে সবাই আর্জেন্টিনার ফ্ল্যাগ খুলে দিয়েছি। তো আমি ওটা ভুলতে পারবো না, যে ব্রাজিলের সাথে এই প্লেয়ারদের সাথে এত ভালো লাগা। আমি জানি যে হয়তো ব্রাজিল এবার পারফর্ম ভালো করতে পারছে না, যা হুম। অপোনেন্ট যা রয়েছে, বাট তাও ওই হয় যে একটা ভালো লাগা, ওটা ওটা হুম। বোঝানো যাবে হুম। না। 2002 এর ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখেছো? ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল 2002 এর ফাইনালটা দেখেছো পরে হাইলাইটে? পরে হাইলাইট দেখেছি, পরে হাইলাইট দেখেছি। হাইলাইটে দেখি। হ্যাঁ। ওইটা ব্রাজিলের যে টিম ছিল, মানে আউটস্ট্যান্ডিং টিম ছিল ওটা, মানে রবার্তো কার্লোস হলো সবাই ছিল ওটাতে, সবাই রোনাল্ডো ছিল, তো গোল সবাই। করেছিল। ওই যে ওটাই টিম, তো মানে ওরকম টিম, আর ওইখানে হচ্ছে একজন হচ্ছে রোনাল্ডো, মানে ওর পায়ে স্পাইক দিয়ে মেরে রক্ত বের করে দিয়েছে, ওর কোনো মানে প্রতিক্রিয়াই নেই, ওরকম একটা প্লেয়ার। সেই সময় কি কি প্লেয়ার ছিল, একদিকে জিদান রয়েছে, একদিকে এ রয়েছে, মানে তুমি মানে দেখবে খেলা, ওই যে মোস্ট ইটালির টিম তখন কি স্ট্রং, খেলা দেখা এবং হচ্ছে সেই সময়। আমরাও কিছুটা দেখেছি বড় হয়েও ইটালির ডিফেন্স। এখন তো তুমি দেখো ইটালি ওয়ার্ল্ড কাপেই নেই। আজকে আমার একটা ছাত্র বলছে যে গতকালের, আমি বেলজিয়ামের ফ্যান যেহেতু, বলছে গতকালের ম্যাচ দেখলে দাদা? আমি বললাম যে আমি দেখেছি। তখন আমি জিজ্ঞাসা করলাম যে তুই কোন দলকে সমর্থন করিস? ও বলছে ইটালি। তাহলে এখন তো ইটালি খেলেই না, ঠিক আছে? মানে আমি একটু মজা করি ওর সঙ্গে যে একটু দেখ আমার দল খেলছে তোর দল খেলছে না, এরকম ভাবেই বলেছি আর কি। তখন ও বলছে দাদা যেদিনকে ফিরবো সেদিনকে ওকে গোল দিতে দেবো না, ঠিক আছে? তো ওদের এখনো এই কনফিডেন্স আছে যে আমাদের ডিফেন্স ছিল হচ্ছে একদম দেখবার মতন আর ডিফেন্স। আরো দুটো টিম ছিল, দুটো টিম হেভি টিম, একটা হচ্ছে চিলি আর একটা হচ্ছে উরুগুয়ে। উরুগুয়ে এখনো ভালো, তবে উরুগুয়ে আগে তো মানে নেক্সট লেভেল টিম ছিল, তো সেগুলো এখন 2010-এ হচ্ছে দিয়াগো ফোরলান বলে একটা প্লেয়ার, ফ্রি কিক। দিয়াগো ফোরলানের ফ্রি কিক মানেই হচ্ছে গোল, অন্য কোনো কথা নেই। ফোরলান আর সুয়ারেজ, সেই সুয়ারেজ সেই লাস্টে গিয়ে মানে কি সেমিফাইনালে মানে দেশের জন্য স্যাক্রিফাইস করে দিল পুরো, হাত দিয়ে সরিয়ে দিল। সুয়ারেজ হচ্ছে অন্য লেভেলেই পাগলা প্লেয়ার, হচ্ছে ওকে লোকে খিল্লি করে ওর ওই একটা ইনসিডেন্টের জন্য, কিন্তু যা প্লেয়ারও বিভৎস প্লেয়ার, বিভৎস প্লেয়ার। যাই হোক, দেখার এবার প্রত্যেক করে না আমি আমি চাই ফুটবল বিশ্বকাপ নিয়ে এই ছোট্ট ছোট্ট করে আলোচনা আমরা শুরুতে যতদিন চলছে ততদিন করতে থাকবো আর কি। আমার মনে হয় প্রত্যেকটা দর্শক, এরকম কোনো দর্শক নেই যে ফুটবল ওয়ার্ল্ড কাপ আর কি দেখে না এবং একটু আলোচনা চাইবে না শুনতে। আপনারা জানাবেন যে আলোচনা চান কিনা, সেক্ষেত্রে আমরা ম্যাচ গুলো নিয়ে একটু একটু করে কথা বলবো। একটা বিষয় আমি বলছি, সেটা হচ্ছে আমার যেটা গতবারের বিশ্বকাপ সব থেকে বেশি ভালো লেগেছিল, যেটা আর্জেন্টিনা সব থেকে ভালো করতে পেরেছিল, যে ওদের না টিমটা পুরো সিঙ্কে ছিল আগের বার, যে আমাদের মেসির জন্য খেলতে হবে। এই যে একটা টিম এরকম ভাবে একত্রিত হয়ে খেলা,
এই অ্যাটিটিউডটা না পর্তুগালের যদি থাকে, এবারে পর্তুগালের যে টিম আছে, আমি শুনছি, দেখো আমি খুব ফলো করে বলছি পর্তুগালের এটা, হেভি টিম, ভুল হবে, আমি কিন্তু তোকে বলছি পর্তুগালের পর্তুগালের টিম ব্রাজিলের থেকেও ভালো টিম তুলনামূলক। ব্রাজিলের তো টিমের এক্সপিরিয়েন্সটা খুব অদ্ভুত, পর্তুগালের টিম হেভি টিম। না, আমি বলছি আমার হ্যাঁ। মানে আমি যে কটা ওয়ার্ল্ড কাপ দেখেছি তার মধ্যে আমার 2010-এর ওয়ার্ল্ড কাপের যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল 2010-এর, মানে ওটা কিন্তু আমার মনে হয় পরবর্তীকালে ফিফা ওয়ার্ল্ড কাপ না, মানে এটা হয় না যে সেটা তোমার থিম সং হোক, ঠিক আছে, ওই যে ওই গানটা হ্যাঁ। করেছিল সেই কে নেন, না, গিভ মি 2018 ফ্রিডম, গিভ মি ফায়ার, গিভ মি রিজন, 2018 ওই গানটা। ওটা করেছিল, একটা পেপসি অ্যাড করেছিল, মেসি টাকা ওরা। না না, শাকিরার ওয়াকা ওয়াকা ছিল, ঠিক আছে। ওয়াকা ওয়াকা ছিল 2010-এ। না, দেখো এখনো কথা হয় সোশ্যাল মিডিয়া, তুমি দেখবে যে কালচারাল যে কনটেক্সট এনেছিল এই ওয়ার্ল্ড কাপটা, বলের হ্যাঁ। মধ্যে হোক, বা সেই সময় অক্টোপাস এসেছিল একটা, ঠিক আছে, হ্যাঁ। সে আর কি প্রেডিক্ট করে দিত সেই বিষয়পত্রগুলো না, ওই মজাটা। এবং দেখো সেই একটা হয় যে জেনারেশনের ব্যাপার, আমাদের বাবাদেরকে জিজ্ঞাসা করলে আর্জেন্টিনার ফ্যান বলবে 86 ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, বা ব্রাজিলের ফ্যান্সরা বলবে 2002, এটা তো লেগেই রয়েছে, কিন্তু আমাদের কাছে হচ্ছে 2010, 2010-এর কোনো বিকল্প নেই আর কি। না, এবং 2010-এ না, মানে আমি খালি পার্টিকুলার কোনো টিমের জন্য বলছি না, আমি বলছি ওভারঅল যে একটা Overall, খেলার যে ভাইবটা, ওটা খুব একদম, মানে একদম। মানে নেক্সট লেভেলে ছিল আর কি। ওই গানগুলো তুমি দেখো না, এখনো শাকিরাকে নিয়ে পোস্ট হচ্ছে, আমি আর মানে সত্যি দেখছি ভীষণ এবং বলতে কি, ভাবছি যে আমরা কনফিডেন্স নিয়ে যে কথা বলি, রূপমদা এত মানে অ্যাক্ট্রেস, এই কয়েকদিন আগে আমরা মানে হিরোইনদের যে কনফিডেন্স অন স্ক্রিন আইটেম সঙ্গে আলোচনা করছিলাম, তুমি শাকিরাকে দেখো, মানে আমাদের জন্মের আগে যেরকম ছিল আজও সেরকম, এটা নিয়ে প্রচুর রিল হচ্ছে, তুমি যদি দেখো শাকিরার একটা নতুন গান এসছে সেটা নিয়ে, অ্যাকচুয়ালি তাই, মানে এখনো একই রকম শাকিরা, এবং কি কনফিডেন্স, এবং আমার মনে হয় আর 2010-এ শাকিরার অবদান রয়েছে। আর একটা বিষয় হতো কি, যেটা এখন এই যে আমাদের কাছে এত কিছু অ্যাভেলেবেল হয়ে যাওয়া, ইন্টারনেট এরকম প্রত্যেকের বাড়িতে বাড়িতে মোবাইল চলে এসছে, এটা একটা সমস্যাও আছে। খেলা না সবাই মিলে একসাথে একটা ক্লাব ঘরে বসে বা একটা বাড়িতে বসে দেখে এক্সপিরিয়েন্স, মানে ওটা তখন করতে পারি না। আমরা 10-এ 14-এ আমাদের ক্লাবে একসাথে বসে খেলা দেখতাম, স্ক্রিন টাঙানো হতো, তো ওটার মজা কখনোই বলা যাবে না। সে আর্জেন্টিনা জিতুক, ব্রাজিল জিতুক, যেই জিতুক, আমার মনে আছে যেবার হচ্ছে ব্রাজিল 7-1-এ হারলো, ঠিক আছে, আর্জেন্টিনার ফ্যানরা কি করেছে, আমাদের ক্লাব দুভাগে ভাগ হয়ে গেছে, ওরা কি করেছে, সব হচ্ছে কাঁসার থালা, তারপরে হচ্ছে বাসন ঠাসন নিয়ে বেরিয়েছে, এবং পুরো মানে হচ্ছে আর্জেন্টিনা নিয়ে ব্রাজিলকে খিল্লি করতে 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 বেরিয়েছে। এবার আর্জেন্টিনা হেরে গেছে, যেই আর্জেন্টিনা হেরেছে, এবার ব্রাজিলরা কি করেছে, সব হচ্ছে তুবড়ি নিয়ে এসছে, আর ওই সময় তুবড়ি পাওয়া যায় না, সব চম্পা ঠিক আছে তুবড়ি আনতে, যেহেতু আর্জেন্টিনা হেরেছে। তো এই যে মজাগুলো, এর মধ্যে কিন্তু কোনো মানে হিংসা বা ওরকম নেই। আমি তোমাকে বলছি, আমরা এরকম করেছিলাম যে 2007-এর যখন T20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতলো, সেখানে মারাত্মক বৃষ্টি, মনে করো বিশাল বৃষ্টি, জল দাঁড়িয়ে গেছিল, ওর মধ্যে মানে তখন একটা এরকম চল ছিল, মানে এটা 2011-র ক্ষেত্রেও হয়েছিল, যে মানে ধরো একটা এরকম বড় আর কি টুর্নামেন্ট হলো, কেউ জিতলো, তুমি দেখবে বাজি ফাটানো এবং রাস্তায় বেরোনো, সবাই ঘুরে আছে ফ্ল্যাগ নিয়ে। আমি জানি না, আমার মনে হয় আজকাল এটা কমে গেছে, এই লেভেলে হয় না। তুমি দেখবে সৃজিত দা বেরিয়েছিল বোধহয় 24-এর ওয়ার্ল্ড কাপ, যখন T20 ওয়ার্ল্ড কাপে জিতলো তখন এখনো কিছুটা আছে, তুমি আমাদের এদিকে তবু পাবে, বুঝতে পারছো, কলকাতার দিকে বলতে পারছি না, আমাদের দিকে তবু আছে চলটা, আমি গেছে বলবো না, এখনো আছে, মানুষ বেরোয়, কিন্তু আমরাও কিন্তু নিজেরা রাস্তায় বেরিয়েছি আর কি। আমি বলছি অরিত্রর বন্ধু অর্পণের সাথে কিন্তু আমি এখানে তোমাদের আরেকটা কথা, দুটো কথা জিজ্ঞাসা করবো অ্যাকচুয়ালি। একটা হচ্ছে যে 2022-এর যে ফাইনালটা, এটা সেভেন সেন্স অফ ক্রিকেট আমাদের দর্শকরা জিজ্ঞাসা করছিল, তো ওটা কি বেস্ট এভার ফুটবল ম্যাচ যেটা তোমরা লাইভ দেখেছো, এক, আর দুই হচ্ছে যে রূপমদাকে জিজ্ঞাসা করবো, রূপমদা 7-1-এর যে ট্রমাটা, এটা তোমার কিভাবে আর কি মানে ওভার দি ইয়ার, মানে এত বছরে গ্রো করেছে আর কি, কারণ ব্রাজিল ফ্যান মানেই তাকে 7-1 বলে একটা, আর ব্রাজিল ফ্যানরা পাল্টাতে আমাদের 5টা বিশ্বকাপ আছে, ঠিক আছে। না না, ও দেখ 5টা বিশ্বকাপের ওটা বলে লাভ নেই, ওটা মানে আমি ওরকম ভাবে মানে কখনোই বলি না। তবে এটুকু আমি বারবার করে বলছি যে 7-1-এর যে ট্রমাটা, মানে ওটা হচ্ছে প্রথম কথা, জার্মানির সাথে খেলা ছিল, সেবার আবার নেইমার খেলেনি, ওই ম্যাচটা পার্টিকুলার, নেইমার ইনজুর্ড হলো, আমরা ক্লাবে খেলা দেখতে দিচ্ছি। এবার একটাই গোল ব্রাজিলের তরফ থেকে হয়েছিল, ওটা করেছিল হচ্ছে অস্কার, ঠিক আছে। যখন মানে 2টো গোল হয়ে গেছে, আমরা ভাবছি কি যে এটা শোধ হয়ে যাবে, সব চেয়ার আপ করছি, যখন 3 নম্বর গোলটা খেলাম না, মানে আমরা বুঝে গেছি এটা কি হবে, কোন জায়গায় যাবে। ইন্টারভেল মানে হাফ টাইমের পর হয়তো আমি 10 মিনিট দেখেছিলাম ক্লাবে, তারপরে মানে আমরা তো কাদার মতো অবস্থা, কান্না পাচ্ছে সব, 5 গোল হয়ে গেছে তখন। আমি আর থাকিনি, আমি বাড়ি চলে এসেছি রাত্রেবেলা, আর থাকতে পারিনি। আমি বলছি
কোচিন থেকে শুরু করে প্রত্যেক জায়গায় যা ট্রোল করেছিল আমাদেরকে। আর আমি তখন একটা কিনেছিলাম, জার্সি কিনেছিলাম, পিছনে আবার রূপম লিখিয়েছিলাম, ঠিক আছে, এইসব সব করেছি। তো এত যে খিল্লি করা হয়েছে, এই লেভেলে খিল্লি করা হয়েছে, আমি 7-8 দিন মাঠে খেলতে যেতে পারি। তো ওটা একটা অদ্ভুত ট্রমা। ওটা ওটা যতদিন থাকবো ব্রাজিলের ফ্যান হয়ে ওই খিস্তিটা চলবেই। আর রিসেন্ট আমি একটা নিজে পোস্ট শেয়ার করেছিলাম, একটা লিখে যারা ছেলে যে ব্রাজিলের জার্সি নিয়ে লাভ নেই, ওই তো 5টা স্টার, ওটা কোনোদিন বাড়বেও না কমবেও না, আর্জেন্টিনা নিলে হচ্ছে লাভ আছে, যে ওটা 3টে আছে এরপর 4টে হয়ে যাবে। এবার নিচে একজন কমেন্ট করেছে, আপনার দাদুর যে জার্সিটা আছে ওটাই আপনার ছেলেকে দেন। ও লিখেছে আমার দাদু না, আমার দাদু দাদু আমাকে দিয়েছিল, ওটা এখনো রয়েছে, ভাবছি ওটাই নাতিকে দেবো। তো ব্রাজিল তো ওটাই বলে চালাচ্ছে, ওই জন্য আমাদেরকে সব থেকে বেশি ট্রোল করা হয়। আর 2022-এর বিশ্বকাপ ফাইনালটা, কারণ আমার মতে দেখো ওইটা ওরকম ফুটবল ম্যাচ আমি আর দেখিনি। 2022-এর বিশ্বকাপ মানে আমি বলছি, যখন হচ্ছে এমবাপে 2টো গোল শোধ করে দিয়েছে, মানে ওটা হচ্ছে পিক মোমেন্ট। মানে তখন কিন্তু আমরা চাইছি ভাই এমবাপে জিতুক, ফ্রান্স জিতুক, আর্জেন্টিনা হারুক। আমি একদম অনেস্টলি বলছি, লোকে কিস্তি করলে করবে, এটা চাইছি যে ভাই আর্জেন্টিনা আবার হারুক, এবার ফ্রান্স জিতুক। ওই গেমটা, ওই মোমেন্টে যে শেষ পর্যায়ে একটা টুইস্ট আছে, মানে ওটা ওটা অবিশ্বাস্য। আমি বলছি ওটা ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স আই হ্যাভ। ওটা যা হয়েছে, যা করেছে এমবাপে, আর সেরকম মেসি, মানে পুরো টিমটাই ওরা অদ্ভুত খেলা। ইভেন হচ্ছে ওদের ডিফেন্স, ফ্রান্সের ডিফেন্স, আর সেটাকে যেভাবে আর্জেন্টিনা বারবার ভাঙছে, আবার যেভাবে অ্যাসেম্বল করছে, দারুণ দুর্দান্ত এক্সপিরিয়েন্স। আমার ব্যাপক মানে আর্জেন্টিনা কিন্তু ধারে কাছে টিমও ছিল না ফ্রান্সের। তুমি যদি দেখো 2022-এ ফ্রান্স কিন্তু অনেক এগিয়ে ছিল। আর্জেন্টিনা কিন্তু একটা যে অল অ্যারাউন্ড ফুটবল খেলে উঠেছে সেরকম নয়। যখন গ্রুপ লিগ ছিল আর্জেন্টিনাকে কেউ চ্যাম্পিয়ন দাবিদার মনেই করে, কিন্তু আর্জেন্টিনা প্রথম ম্যাচে জিততে পারেন, গ্রুপ স্টেজে প্রথম ম্যাচে আর্জেন্টিনা জিততে পারেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবং একটা গোলকিপারকে মনে করে, একটা গোলকিপারে কি যেন কেস হয়েছিল, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। আর্জেন্টিনা কোনো একটা গোলকিপার কি একটা খুব ব্লান্ডার করে ফেলেছিল, যে কারণে গোলকিপার চেঞ্জ করেছিল এবং কিছুটা কেস হয়েছিল, যতদূর মনে পড়ছে এই মুহূর্তে আমার। চলো চলো আমরা সিনেমায় আসি। অনেকটা আলোচনা হলো, কি নিয়ে আলোচনা করবে বলো? প্রথমে তো রাগ নিয়ে আমাদের আলোচনা করা উচিত, রাগ বলে ওয়েব সিরিজটা নিয়ে। রাগ, একদম, হ্যাঁ। বলো কেমন লাগলো? আমার তো দেখো আমার মানে হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি বেশ ভালো লেগেছে। এবং মাঝখানের দিকে আমার মনে হচ্ছিল যে একটু ডিরেল হচ্ছে, কিন্তু তারপর শেষে গিয়ে ওরা শোটাকে এমন ভাবে তুলেছে, মানে যেটা ভাবা যায়নি। আমি ভাবতে পারিনি যে শেষে গিয়ে এতটা পিক করে যাবে আর কি। কারণ লাস্ট এপিসোডে ওরা যে ট্রাভেলটা দেখিয়েছে, যে বাচ্চাগুলো যেভাবে আর কি, মানে ওদের যে একটা স্পিরিট, যে ওরা দুজনের সঙ্গে গাড়ির মধ্যে লড়ছে এবং কন্টিনিউয়াসলি মেয়েটা ভাইটাকে বাঁচানোর চেষ্টা করছে, এবং মানে স্পয়লার হচ্ছে এগেইন, কিন্তু অ্যাকচুয়ালি মানে গল্পটা সকলে জানায়, এই গল্পটাকে নিয়ে আগেও কাজ হয়েছে। লাস্ট এপিসোডটা টেরিফিক এবং খুব ইমোশনাল করতে পারে লাস্টে গিয়ে, যেটা আমি ফার্স্টের দিকে ইমোশনালি আমার মনে ছিল ডাল, তো শেষে গিয়ে ইমোশনটা পিক করে। আমি বলবো যে রাগ এই শোটায় একটা পয়েন্ট আছে, যখন হচ্ছে আলি ফেজাল ঘুষি মারছে বা ট্রেনের যে সিনটা পার্টিকুলার, আমি বলছি বহুদিন পর এরকম হয়েছে যে আমি চিন্তা করছি যে ভাই ওকে মার, মেরে ফাটিয়ে ফেল, মেরে ফেল। এটা হয় না সাধারণত, এত ছবি দেখি তো ওই ইমোশনটাই ওয়ার্ক করে না। এটা হয়তো বহু আগে হতো, কিন্তু এখন এটা হয় না। এবং শোতে দুজন যে পারফরমেন্স দিচ্ছে, বাবু এবং হচ্ছে রাজ্য, ওই দুটো ক্যারেক্টারের নাম, যেটা হচ্ছে রাঙ্গা পিল্লার ক্যারেক্টারটাকে নাম করেছে, ওই দুজনের পারফরমেন্স, মানে দুজনকে যেরকম ভাবে রাহু কেতু এরকম দেখিয়েছে, এপিসোডের নামও আছে রাহু কেতু, মানে আমার দুজনের পারফরমেন্স, দুজনের প্রেজেন্টেশন দারুণ লেগেছে। আর ইনভেস্টিগেশনটাও খুব প্রপারলি হয়েছে। আর যেহেতু এটা ডিরেক্টর হচ্ছে প্রসিদ্ধ রায়, যে পাতাল লোক ইনভেস্টিগেশনটা অ্যাকচুয়ালি একটু দুর্বল আছে। মানে ধরো যাচ্ছে যাচ্ছে রাস্তায় হুট করে গাড়ি পেয়ে গেল, ঠিক আছে, না আমার ইনভেস্টিগেশনটা মানে প্রপারই মনে হয়েছে, যেরকম ভাবে জিনিসপত্র কোইন্সিডেন্সের উপর হয়েছে। এবার সেটা হতে পারে যে অ্যাকচুয়াল জিনিসের থেকে, এবার জানি না কতটা ফিকশনালাইজ করেছে কতটা রিয়েল রেখেছে, সেটা তো মানে বলা মুশকিল। বা ইনভেস্টিগেশনটার ক্ষেত্রে অনেক লোকে দেখেছিল, এটা জানি আমি, আমার যতটা পড়াশোনা আছে এই কেসটা নিয়ে, অনেক লোকে দেখেছিল, তারা পুলিশকে হেল্প করেছিল, কিন্তু ওই যে র্যান্ডামলি গাড়ি পেয়ে যাচ্ছে, এ পেয়ে যাচ্ছে, ওই যে ব্যাপারগুলো, ওটা আমার মনে হচ্ছে একটু ভালো লেগেছে। মানে ইনফরমেশন গুলো আসছে, ওই দিকপত্র গুলো খুব ভালো লেগেছে, যে একজন সাইকেল আরোহী সে দেখেছে এবং সেটা অনেক পরে আসছে, এবং সেটা আলটিমেটলি কেসটাকে কিছু সার্ভ করছে না, কিন্তু ওটার একটা ন্যারেটিভ আছে। এই দিকপত্রগুলো আমার মানে বেশ বেশ ভালো লেগেছিল। আর সব থেকে ভালো লেগেছে হচ্ছে শোটার মধ্যে যে শোয়ের সেশন একটা
উইশ রেখেছে যে এটা হতে পারতো, তাহলে দিনটাই অন্য। এটা সব থেকে সুন্দর এই শোয়ে। আর শোটা তুমি দেখবে যে পুরো দিক থেকে এরা যে কতটা এভিল সেটাকে না খুব আস্তে আস্তে আস্তে, মানে অকারণেই মানুষকে মারতে পারি, মানে আলাদা করে কোনো হিংসা বা কিছু চাওয়া পাওয়া নেই, আমি অকারণেই মারতে পারি, এটাকে যেভাবে দেখিয়েছে না মানে সেটা খুব হন্ট করে। না, আর যে আরেকটা জিনিস খুব ভালো দেখিয়েছে দেখবে, এই যে বাবু যে ক্যারেক্টারটা, ও এই রাজ্য লোকটা কিন্তু প্রথম থেকে কিন্তু ইভিল নয়, ওকে কিন্তু ধীরে ধীরে ইনফ্লুয়েন্স করতে 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 ওকে কিন্তু নেক্সট লেভেলে ইভিল বানাচ্ছে। এবং তারপরে তুমি দেখবে ও ডিসঅ্যাপয়েন্টেড হয় যখন ট্রেনের মধ্যে ও বলে যে আমি কিছু করিনি, সবকিছু বাবুই করেছে। তখন দেখবে ও প্রচন্ড ক্ষেপে যায়, যে কারণ ও ভাবতো যে ও ওকে প্রচন্ড ভালোবাসে, ওর পাশ মানে সাথ ছেড়ে কখনো যাবে না। তো ওইটা কিন্তু খুব মানে দারুণ দেখিয়েছে। তবে আমার মনে হয় বিল্লা রাঙ্গা মানে অ্যাকচুয়াল তো ওরা পাঞ্জাবি ছিল, তো ওটাই রাখতে পারতো আর কি, মানে এটা চেঞ্জ করার কি দরকার ছিল মানে আমি জানি না, ওটা একদম অ্যাজ ইট ইজই রাখতে পারতো। এবং ব্ল্যাক ওয়ারেন্টেও ব্যাপারটা খুব ইন্টারেস্টিং দেখিয়েছিল, যেটা অ্যাকচুয়ালি হয়েছিল, যে ফাঁসিতে ঝোলানোর পরও মরেনি, তারপরে আর কি দেখছে নিঃশ্বাস চলছে, তো তখন আর কি তিহার জেলে যা হয়েছিল হয়েছিল। তো ব্ল্যাক ওয়ারেন্ট অলরেডি একটা দেখিয়েছে, এটাতে পুরো ডিটেলে জিনিসটা দেখালো। তো আমার আচ্ছা, তোমরা এই জিনিসটা কি নোটিস করেছো, মানে আমার অ্যাটলিস্ট দেখতে দেখতে মনে হয়েছে আমি কিছুটা মেমোরিজ অফ মার্ডারের মতো একটা ভাইব পেয়েছি। এই মেমোরিজ অফ মার্ডারে তুমি দেখবে যে টেকনোলজি নেই, ঠিক আছে, এখানেও ফরেন্সিক সায়েন্স খুব একদম নেসেন্ট স্টেজে রয়েছে, সেরকম একটা ব্যাপার। তারপরে দিল্লি দেখবে দেখাচ্ছে ফাঁকা ফাঁকা, মানে দিল্লি কিন্তু আজকের দিল্লি নয়, ফাঁকা ফাঁকা দিল্লি, রাস্তা ফাঁকা, পাশে মাঠ জঙ্গল, ঠিক আছে, এই ব্যাপারটাকে দেখাচ্ছে যেটা মেমোরিজ অফ মার্ডারে ছিল। আর দেখবে বৃষ্টিটাকে কন্টিনিউয়াসলি ইউজ করে গেছে, যেটা মেমোরিজ অফ মার্ডারের ক্ষেত্রেও ছিল। তারপরে আরেকটা জিনিস দেখবে, যেটা আমার মাইন্ড হান্টারের মতো মনে হয়েছে, মানে একটা পার্টিকুলার সিনে যেখানে ওর যে কমিশনারটা ওই দীপেন্দু, ও বলছে যে ক্রিমিনাল বদল রহে, উনকা মেন্টালিটি ভি বদল রা হ্যায়, জামানা ভি বদল রা হ্যায়, ক্রিমিনাল। তুমি দেখবে মাইন্ড হান্টারে এরকম একটা অ্যাঙ্গেল আছে যে এবার আমেরিকাতে কিন্তু ধীরে ধীরে ক্রাইমের ধরনটা পাল্টে যাচ্ছে, দেখবে একটা সিন আছে ওখানে বলে। তো ওরকম একটা ফিল পেয়েছি। এবং আমি একটা জিনিস ভাবছিলাম যে এই গল্পটা অ্যাকচুয়ালি যে সময় সেট, একটা জিনিস দেখে যে নোটিস করেছো যে তখন আর কি সবে সবে ইন্ডিয়া ইমার্জেন্সির বাইরে বেরিয়েছে, এবং এই যে রাজ্য চরিত্রটা এটা কিন্তু ওরা রেখেছে, মানে ডাইরেক্টলি বলে দেয়নি চোখে আঙুল দিয়ে, বাট এই রাজ্যর কিন্তু নাসবন্দি হয়ে গেছে ওই ইমার্জেন্সির কারণে। এমার্জেন্সির সময় যেহেতু নাসবন্দির একটা চলেছিল, ড্রাইভ চলেছিল, তো সেখান থেকে কিন্তু ওর যে সেক্সুয়াল অপারেশনটা সেটা ওখান থেকে এসছে। তাই জন্য তুমি দেখবে যে ওর নিজের মানে দিদির মেয়েকে আর কি কোথাও টানাটানি করতে যায় করতে যায়। তো ওই যে ব্যাপারটা, ওই অ্যাঙ্গেলটা কিন্তু মানে সমাজের যে একটা ইম্প্যাক্ট আছে এদের উপরে, মানে এরা জাস্ট আউট অফ দ্য ব্লু হয়ে যায়নি, সেটা কিন্তু একটা আন্ডারটোনে কিন্তু রেখেছে। আমার এই ব্যাপারগুলো ইন্টারেস্টিং লেগেছে। তো এই মাইন্ড হান্টার আর মেমোরিজ অফ মার্ডারের ইন্সপিরেশনটা কি তোমাদের দেখে মনে হয়েছে কোথাও কি tribute? এবং পাতাল লোকেরও একটা ট্রিবিউট আছে যেখানে ককরোচের ব্যাপারটা বলছে। পাতার লোকেটা তো আমার মনে হয়েছে, কারণ দেখো ডিরেক্টর তো এক প্রসিত রয়, তো যে কারণে ব্যাপারটা থাকবেই। আর মেকিং এর মধ্যে পাতার লোকের একটা ধাঁচ রয়েছে, খালি এবার একটু ওয়ার্মের দিকে গেছে, তো মানে সেটা তো মনে হয়েছে। আর একটা জায়গা আমার খুব ভালো লেগেছে সংলাপে, যেখানে বলবে আলি ফেজাল ওর গার্লফ্রেন্ড কে বলবে যে বাবা না থানায় থাকাকালীন মানে বাঘ দেখেছিল, কিন্তু এখন জানোয়ার নেই, জানোয়ার থাকলেই বোধহয় ভালো হতো, কারণ এরা জানোয়ারের থেকে অধম। ওই জায়গাটা না আমার খুব ভালো লেগেছে, যেরকম ভাবে জিনিসটা বলে। আর এই দুটো ক্যারেক্টার, মানে ওই যে জায়গাটা প্রথম একটা বাচ্চাকে কিডন্যাপ করবে, একে মারার জন্য আটকাবে, বাচ্চাটা খালি কাঁদতে থাকবে, ও ওটাতে মানে একটা খুব আনয়িং ফিল করবে। ওই সিনটা মানে সব থেকে ভয়ানক, যে দুটো পা উল্টে রয়েছে, ওটা খুব খুব ভয়ানক। আর ফাইনাল যে স্টেজিংটা না, ওই গাড়ির মধ্যে যেটা হয়েছিল, ওই একটা বাচ্চা লড়তে চাইছে আর একটা মানে দুই ভাই বোন মিলে মারপিট করছে, সাগর যেটা বললো, মানে ওই সিনটা ওরা নর্মাল ভাবেই দেখাতে পারতো যে দুটো বাচ্চা লড়ছে না, ওদেরকে এমনি মানে, কিন্তু যেভাবে স্টেজিংটা করেছে না না, আরো বেশি। আমি জানি না তোমরা এটা ব্যাপারে পড়েছো কিনা, ওই যে ভাইটা ছিল, ওই ভাইটা অ্যাকচুয়ালি বক্সিং শিখতো, ঠিক আছে, ও মনে হয় স্টেট লেভেল না কিছু ডিস্ট্রিক্ট লেভেলে খেলেছিল, ভাইটার যা বয়স ছিল। ভাইটা অ্যাকচুয়ালি ওদেরকে প্রচুর জ্যাব ফ্যাব করে মেরেছিল, মানে পড়বে কেসটা কখনো, কেসটার ব্যাপারে পড়বে, হেভি পিটিয়েছিল ভাইটা। মানে এখানে তো অ্যাকচুয়ালি কম দেখিয়েছে, দেখবে মাঝে তবু একবার দেখিয়েছে একটা শটে, যে ভাইটা জঙ্গলের মধ্যে ঘুষি মেরে স্টান্স নেয়, অ্যাকচুয়ালি ও বক্স ছিল অ্যাকচুয়ালি, বুঝলে তো। তো ও অ্যাকচুয়ালি মেরেছিল, আর এই ভাই বন্ধুটা ওদেরকে পিটিয়েছিল বলেই ওটা দেখবে রেখেছে, যে ওদেরকে কিন্তু হসপিটালে যেতে হয়েছে যেখান থেকে ওদের লিড পেয়েছে। না হলে ওই ব্রেভারিটা, মানে ওরা ভেবেছিল যে খুব ইজিলি আমরা ব্যাপারটা করে দেবো, কিন্তু ওই ভাই বোনটা প্রচন্ড ওদেরকে ফাইট দিয়েছে। ওটাই নাই গল্পটাকে অতটা সোল দেয়, কালার দেয়, যে যখন আলী ফেজাল বলছে যে ওরা ভেবেছিল বাচ্চা কিছু করতে পারবে না, আর ওদের জন্যই আমরা ধরতে পারলাম, ওই জন্য হসপিটালে গেল, আমরা ওখান থেকে ট্রেস পেলাম, ওটা কিন্তু হেভি ওই জায়গাটা।
তো আমার তো খুবই অ্যাকচুয়ালি ভালো ভাই লেগেছে। বোনের নামে, এই যে ভাই বোনের নামে কিন্তু একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, জানো তো, বাচ্চাদেরকে একটা ব্রেভারি অ্যাওয়ার্ড এই ভাই বোনের নামে দেওয়া হয়, এখনো ইন্ডিয়া গভর্নমেন্ট দেয় আর কি। হুম। মানে ওই ভাই বোনকে উৎসর্গ করে একটা অ্যাওয়ার্ড আছে, সেই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় আর কি, এবং সেটা প্রাইম মিনিস্টারের হাত দিয়েই পায় আর কি, এখনো আছে। বাহ, না, রাগ আমার আমার তখনই খুব ভালো লেগেছে। একটা একটা ক্রাইমের কি বলতো, একটা একটা ক্রাইমকে যদি তুমি অডিয়েন্সকে সত্যিকারে ফিল করিয়ে দাও না, যতই সেটা জানা গল্প হোক, এই গল্পটা সম্পর্কে আমরা জানতাম, কিন্তু তা সত্ত্বেও যদি তুমি গুরুতর কতটা সেটা ফিল করে দিলে, ওয়ার্ক করে যাবেই, ওয়ার্ক করতে বাধ্য। এবং সেটাই রাকের ক্ষেত্রে হয়েছে আলটিমেটলি। মানে আমরা ফিল করেছি যে ভাই রূপমদা যেটা বললো, এই সিনটা মানে যখন কামরায় আর কি ও প্রথমবার যখন ধরতে পারে আলি ফেজাল, এত, কারণ দেখবে গল্পটা ট্রাভেল করে, মানে দিল্লি, মুম্বাই থেকে দিল্লি, দিল্লি থেকে তোমার আগ্রা, ঠিক আছে। তো সেটার জন্য আলি ফেজালের ক্যারেক্টারটা দেখবে স্লোলি গ্রো করেছে, মানে কোথাও আলাদা করে এস্টাবলিশ করেনি। মানে ও কিন্তু অ্যাকচুয়ালি খুঁজতে 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 পাগলও হয়ে যাচ্ছে। এবং মানে পাগল ইন দ্য সেন্স আমি বলতে চাইছি, মানে যে মানে এই পরিমাণে খুঁজছে তা সত্ত্বেও পাচ্ছে না, সেটা ওর মধ্যে একটা ফ্রাস্ট্রেশনেরও জন্ম দিয়েছে। এবং সেটা ধরা হুম পড়ে যখন আগ্রাতে গিয়ে ওকে বলে যে তুমি এই ইনভেস্টিগেশনের পার্ট নেবে না, তুমি তো কেসে নেই অ্যাকচুয়ালি। তো সেখানে দেখবে যে ও বাইরে বসে থাকে, এবং বাইরে বসে থাকার সময় বোঝা যায় যে ও টেম্পটেশন, মানে একটা টেম্পটেশন রয়েছে। তো আলি ফেদার যখন আলটিমেটলি ধরে, তখন যে মারছে, ওই মারাটা মানে ফুললি স্যাটিসফাইড আর কি। এটা খুব কম কাজ পারে, রূপমদা একদম ঠিক বলেছে, যে ভাই মারছিস মার, মেরে ফাটিয়ে দে, এরকম একটা ফিলিং আর কি অডিয়েন্সেরও হবে বাড়িতে না, বসে। ওইটা ওই ভিলেন গুলোর পারফরমেন্সটা এতটাই ভালো হয়েছে যে হুম, কারণে আর হুম, কি আমাদের হুম, ওই হেট্রেডটা জন্ম। তুমি দেখবে একটা সিন হুম, রেখেছে, ওরা তাজমহলের সামনে বসে আছে আর ওরা নিজেদের মধ্যে কনভারসেশন করছে যে एक बात याद रखना कि जब अपने को पुलिस ढूंढ रही थी अपन लोग इधर शहंशाह की तरह बैठा हुआ था। মানে ওখানে হুম। বয়ে আছে যে দে আর সো প্রাউড অফ দেয়ার ক্রাইম। ওটা মানে না কি প্রচন্ড বলতো, মানে এটা রাগিয়ে দেয় ওর উপর। অ্যাকচুয়ালি কিভাবে হয় বলা, মাইন্ড হান্টার খুব এক্সপ্লোর করে। মানে যেটা অরিত্রদা বলছে, সমাজেরই দান, দেখবে ডেইলি ক্রাইম সিজন 1 এটা করে, সমাজেরই হুম একটা তৈরি, সমাজেরই সৃষ্টি। হুম আবার না তুমি দেখবে যে কিছু মানে এই যে মানে যে আর কি বলো ক্যারেক্টার গুলোর নাম বলো, যে আর কি অ্যাকচুয়ালি ক্রিমিনাল বেশি ছিল, মানে যে আর কি হ্যাঁ, অন্যজনকে ট্রান্সফার করছে ধীরে ধীরে বিল্লা টেবিলে মানে আর কি, বাবু, হ্যাঁ। বাবু বাবু। বাবু এবার সেই ক্যারেক্টারটা তুমি দেখবে, সেই ক্যারেক্টারটা অ্যাট টাইমস এমন মানুষকে মার্ডার করে দিচ্ছে যেটা তুমি বুঝবে যে ওর জাস্ট রাগটা মাথায় চেপে গেছে, হুম এবং সেই সময় মার্ডার করতে চাইনি, করে ফেলছে। দেখবে শুরুর দিকে একটা মার্ডার এরকম করে, যেখানে ও কিন্তু হুম অ্যাকচুয়ালি মার্ডার করতে চাইনি, বেশি কথা বলছিল, বারবার বারবার করছিল, ও গিয়ে মেরে দিচ্ছে। এবার এটা কি অ্যাকচুয়ালি সমাজের সৃষ্টি, নাকি এদের মধ্যে একটা জন্ম থেকেই একটা মানে যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে পারে না, এবং সেখান থেকে এমন ড্রাস্টিক স্টেপ নিয়ে ফেলে না, যেটা এটা হয়তো। দেখো, আমি বলছি বাবুর ক্যারেক্টারটা কিন্তু সমাজ থেকে একেবারেই নয়। বাবুর হুম, ক্যারেক্টারটা ছোটবেলায় স্কুলে যে ইনসিডেন্টটা করলো, ও বাড়িতে এসে ওর মাকে বোনকে জ্বালিয়ে দিল, মানে হুম, এই জিনিসটা দেখাচ্ছে। এবং এপিসোডটার নামটা কি দিয়েছে, তো এখানে দেখাচ্ছে দায়িত্বে যে ও মানে দায়িত্বে হুম, ওর ক্যারেক্টারটা যেভাবে ওকে মানে ওর মা যখন কাঁদতে কাঁদতে বলছে, মানে কিছু কিছু কাজের ক্ষেত্রে হয় যে ও নিজের দেখছে যে বাবা মাকে পিটাচ্ছে, সমাজ থেকে অবহেলা পেতে 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 এটা তৈরি হয়েছে। কিন্তু ওই যে সিনটা, আমি ভাবি সারা সিরিজে বলে যাচ্ছে ওর হাতটা পোড়া, হাতটা পোড়া, হাতটা পোড়া, এটা কখনো এস্টাবলিশ করছে না। ওই যে সিনটা যে গিয়ে ও মানে বাচ্চাটা কাঁদছে, মা কোলে নিয়ে রয়েছে, এবং পরে মায়ের যে অবস্থাটা দেখাচ্ছে, মানে ওটা তো গা শিউরে উঠবে যে ভাই হুম। এতটা শয়তান। মানে তারপরে তুমি কি বলবে ওটা? না না, সবাই সমাজ থেকে হয় না, কিছু লোকের বন্ড মানে হুম, জেনেটিক্যালি হুম। ওরকমই হয়, এটা হতেই আবার পারে আর দুটোর কি। ব্লেন্ডিং ও হতে পারে, দুটোর ব্লেন্ডিং ও হুম হতে পারে, বলা মুশকিল অ্যাকচুয়ালি। হুম। চলো, এরপর আমরা কি দেখো। নিয়ে আলোচনা করবো? मैं আমরা ইয়ে वापस নিয়ে কথা आऊंगा। বলি, मैं वापस আমরা आऊंगा, मैं হ্যাঁ। मैं वापस आऊंगा নিয়ে আমি আর রূপম একটুখানি কথা বলেছি, তখন তো সাগর নীল দেখেনি, এখন তো সাগর নীল হুম, দেখে ফেলেছি, তো হুম, এখন ওটা হুম, নিয়ে হুম, কথা বলতে পারি আমরা হুম, ডিটেলে। হুম। আমার না ফার্স্ট হাফটা ছবিটা জমছিল না, আমি যদি সত্যি বলি। মানে ছবিটা আমার কাছে খুবই মানে আর কি, আমাকে রূপমদা দেখে এসে বলেছিল যে সাগর নীল ছবিটা মানে শেষে দেখবি, শেষে ছবিটা পিক করে। এবং একদম মানে আমার ছবিটা দেখতে দেখতে আমার মানে যখন ছবিটা শেষে গিয়ে মানে নাসিরুদ্দিন শাহ আর কি মানে শুয়ে শুয়ে অ্যাক্টিং করেছে, মানে অন্য লেভেলে। নাসিরুদ্দিন শাহ, আমি দেখো ভালো অ্যাক্টার আমরা সবই জানি, কিন্তু তারপরেও যখন একজন আর্টিস্ট মানে নেক্সট লেভেলে গিয়ে ডেলিভার করে না, তখন তুমি ইমপ্রেস হওয়া ছাড়া তোমার কাছে অন্য কোনো উপায় থাকে না। নাসিরুদ্দিন শাহ ফাটিয়ে দিয়েছে ছবিটাতে। এবং আমার মনে হয় কি বলতো, এটা আমার মনে হয়েছে, এটা দেখো ডিরেক্টর সবসময় তার গল্প তার মতো করে বলবে, ইমতিয়াজ আলী তো বলবেই, কিন্তু আমি বলছি ইনসেন্ডিস ছবিটার মতো করে যে ট্রিট করতো না, যে একদম শুরুতেই আর কি ইমতিয়াজ দিলজিতের ক্যারেক্টারটা বেরিয়ে পড়ছে জার্নিতে, যে খুঁজে বের করতে হবে। একদিকে ইনভেস্টিগেশন চলছে, একদিকে আমরা প্যারালালি নাসিরুদ্দিন শাহ আর একটা ক্যারেক্টার রেখে দিত, নাসিরুদ্দিন শাহ যাকে অ্যাকচুয়ালি তো নাসিরুদ্দিন শাহ একটা দেখো গল্প বলছেও না,
জাস্ট আমাদেরকে ব্যাক স্টোরিটা একটু একটু করে দেখাতে থাকছে। তো সেইভাবে দেখাতে থাকতো, আর এদিকে ইনভেস্টিগেশন রয়েছে, আর এদিকে এ ডেট বেঁধে পড়ে রয়েছে। এরকম ভাবে যদি শুরুর থেকে করতো, মানে দেখবে যে যখনই এই জোনে ছবিটা ঢোকে তখন থেকে দেখবে ছবিটার মানে একটা রূপই অন্যরকম নিয়ে নেয়। আর একটা জিনিস, আর কিছু অ্যাসপেক্ট না ভালো করে এক্সপ্লোর করতে পারে। তুমি দেখবে দিলজিৎ দোসাঞ্জের একটা সিন রয়েছে, ওর ফোন ওভার ফোন ওর ওই বিদেশি গার্লফ্রেন্ডের সঙ্গে, যে আর কি ভাঙা ভাঙা হিন্দি বলছে। তার সঙ্গে একটা সিন হচ্ছে, দেখবে যে আগের যে ভালোবাসা, সেই ভালোবাসার যে পবিত্রতা বা যে একটা মাধুর্য, সেটা এখন আর পাওয়াই যাবে না। এখন আর এরকম ভাবে ভালোবাসা সম্ভবই না, এত মানে ডিপ আর কি। তো সেই যে একটা মানে দিলজিতের প্রেমটাকে যেহেতু ভালো করে দেখায়নি, যে কারণে মানে কন্ট্রাস্টটাও ভালো করে ড্র করতে পারে, চেষ্টা ছিল কিন্তু ড্র করতে পারেনি আর কি। কারণ ওরা না দেখবে না, কনফিউজ দিলজিতের ক্যারেক্টারটা দেখে কিরকম মনে হচ্ছে বলতো, যে যেহেতু দিলজিৎকে নিয়েছি তাই আমি কিছু কিছু এলিমেন্টস ওখানে ঢুকিয়ে দিয়েছে, যেরকম ও হ্যাঁ চাকরি হ্যাঁ করতে পারছে না, ঠিক আছে, স্ট্যান্ড আপ কমেডি করতে চাইছে, ওর একটা জীবনে ওইটা থেকেই ও পেলো কিকটা, ওই জোকস গুলো বলেই লোককে হাসাতে পারছে, এই করতে পারছে। হুম তারপরে ওর নিজের সম্পর্ক থেকে যেটা পালাতো সেটা, কিন্তু ওগুলো না কোনোটাই যেহেতু বেক হচ্ছে না, ওইখানে ইমোশনটা কিন্তু হুম একদম ওয়ার্ক করেনি ওই ক্যারেক্টারটার জন্য। হুম মানে ওটা কিন্তু একটা হুম প্রোটাগনিস্ট হয়ে বেরিয়ে আসেই নি ক্যারেক্টারটা। মানে যতটুকু তো ভালো লেগেছে দিলজিতের পারফরমেন্সের জন্যই ভালো লেগেছে। আর হুম আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমার ছবিটাতে মানে যেটা আমার দেখে মনে হচ্ছিল, যে ভাই বেদাঙ্গ আর শার্বারির কেমিস্ট্রিটা না ওয়ার্ক করছে না। মানে ওরা হুম হুম ইন্ডিভিজুয়ালি ভালো, কিন্তু একসাথে ওয়ার্ক হুম করছে না। আমি ভাবছি ভাই হুম প্রেম ছবিটার মধ্যে ওয়ার্ক করছে না, আর কি তাহলে প্যাথোস দেখাবে। কিন্তু যেহেতু প্যাথোসটা থ্রু নাসিরুদ্দিন শাহ আসছে, ওটা পুরোটাই ওরই দুঃখটাকে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমরা উই হুম আর ফলোইং দ্যাট ক্যারেক্টার, পারফরমেন্সটা এতটাই নেক্সট লেভেলের যে হুম ওখানে প্রেমটা ওয়ার্ক না করলেও প্যাথোসটা ওয়ার্ক করিয়ে দিচ্ছে, ট্র্যাজেডিটা ওয়ার্ক করিয়ে দিচ্ছে। এইটা এক্সট্রা, মানে এটা সচরাচর দেখবে ছবিতে হয় না, যে মানে প্রেমটাই আমরা ভাল ফিলোসফিক্যালি লাগলো না তাহলে দুঃখটা কি ফিল করছি, কিন্তু কিন্তু ইউ আর ফিলিং দ্য পেন। ফিলোসফি মানে যে একটা লোক এত ভালোবাসতে পারে, ওই ফ্যাক্টটা আমাদেরকে ইমপ্রেস করে দিচ্ছে রাদার দ্যান দ্য প্রেম ইটসেলফ। তুমি দেখবে যে ওদের দেখো এই দুজনের মধ্যে সিন ছবিটা দিয়েছে, কিন্তু হ্যাঁ রূপন্দা বলো। একদম একদম শুরুতে ছবিটার ক্যাম্পের মধ্যে শুয়ে রয়েছে নাসিরুদ্দিন, এবং ও এসে ওই কানের ওটা দেখাচ্ছে, এবং ছবির একদম শেষের যে শটটা, যে ফটো ফ্রেমটা টাঙানো, ওখানেও কানের দুলটা নেই, আর রক্তের মধ্যে কানের দুলটা পড়বে। এই বিষয়, ছোট ছোট বিষয়গুলোকে যেভাবে গোটা ছবিটার মধ্যে রেখেছে, এবং আমি বলবো মূলত ছবিটা হচ্ছে সেকেন্ড হাফ থেকে ছবিটা একদম ট্র্যাকে চলে আসে ফার্স্ট হাফে। আর ছবিটা একটা মানে ওটা ওদের স্ক্রিন প্লের জন্য ব্যাপারটা একটু ঘাটছিল। ছবিটা না বারবার করে মনে হচ্ছে কিছু আমাদের দেখাচ্ছে, আবার দেখাচ্ছে না, কিছু দেখাচ্ছে, কিছু দেখাচ্ছে না, আর খুবই অদ্ভুত ভাবে জিনিসটা বারবার করে শিফট হচ্ছে। এবার এটা করেছে হচ্ছে নাসিরুদ্দিনের মেমোরিটা আসছে, দেখতে পাচ্ছে কিছু, আমরা ইনফরমেশন পাচ্ছি, চলে যাচ্ছে। এবার এটাকে এরকম ভাবে করতে যাওয়ার জন্য একটু ঘেটে যায় ব্যাপারটা। কিন্তু সেকেন্ড হাফে আমরা ফার্স্ট হাফে কি পেয়েছিলাম সব ভুলে যাই, শুধুমাত্র আমরা নাসিরুদ্দিনের জন্যই দেখছি ছবিটা। এবং ওর কষ্টটা তখন আমাদের কাছে এত বড় হয়ে গেছে যে ভাই দেখাটুকু হোক। এবং ওই যে পার্টিকুলার শট যেখানে ভাইকে বলছে যে পিছে মুড়কে নেই দেখনা, বলে চলে যাচ্ছে, ওটা তো হিট করেই, তার থেকেও বেশি হিট করে গেছে অলরেডি ওই ডিভাস্টেটিং মোমেন্টটা, যে বাড়ির মহিলাদের সাথে কি হয়েছে। ওটা এতটা ডিস্টার্বিং, আমি আশাই করিনি এই ছবিটার মধ্যে এরকম কিছু ইন্টারনালি দেখাবে। মানে ওই ঠাকুমাটা এক একজন করে ডাকছে, ওটা ভয়ানক। আর না, ঠাকুমাটা ডাকছে তো ঠিক আছে, ওটা তো ভয়ানক, ওই ওই সিনটা তো আমি এক্সপেক্টই করিনি যে ইমতিয়াজ আলীর ছবিতে এরকম সিন থাকবে। বাট ও বলছে কি দেখেছো যখন করছে জিনিসটা, ও খালি নিজের বরকে দোষ দিচ্ছে, যাকে ও সেই টাঙায় ওঠার সময় বলেছিল যে সরদারজি আমি আপনাকে ছেড়ে যাব না, আমাকে প্লিজ আপনার সাথেই রাখুন আমাদেরকেও। ও বারবার কিন্তু ওই ওর নামই নিচ্ছে, কন্টিনিউয়াসলি ওর নাম নিচ্ছে। আরেকটা নোটিস জিনিস করে কি বলতো, আমার ওটা আমার ওটা মনে নিয়ে হয়েছে তো ভুলে যাচ্ছে, আর ওটাই হচ্ছে ওই শ্রাপটাই লাগলো হচ্ছে পরবর্তীতে ওদের হ্যাঁ ফ্যামিলিতে। এটা সত্যি মানে, আর তুমি দেখবে রাজাত কাপুরের সাথে নাসিরুদ্দিনের যে ডিস্টেন্সটা, আমাদের মনে হয় কিন্তু যে কিছু একটা ব্যাপার আছে, কিছু একটা ব্যাপার হ্যাঁ, আছে, কিন্তু সেটা যে এতটা মানে এরকম একটা জায়গায়, সেটা সত্যি আমরা আশা করি না আমি তবে বলছি জানি। সঞ্জয় সুরি ছোট রোল পেয়েছে, সঞ্জয় সুরিও কিন্তু ভালো অভিনয় করেছে, মানে বেদাং রায়না বাবা যে হয়েছে ও ভালো রোল। আমার মনে হয় কি বলতো, লাস্টে না একটা চিঠি মানে আমি ভেবেছিলাম যে মানে মানে ছবিটা দেখার পর আমার মনে হয়েছে যে শারবারি ওয়াগের ক্যারেক্টারটা, মানে যে মারা গেছে 10 বছর আগে, তারও ভালোবাসা এত পবিত্র যে সেও একটা চিঠি লিখে দিয়ে গেছে, যে আমি জানি আমার মরে যাওয়ার পর হলেও আসবে, এবং তার জন্য চিঠি লিখে দিয়ে যাচ্ছি। এবং সেই চিঠিটা দিলজিৎ দোসাঞ্জ পড়ে শোনাচ্ছে নাসিরুদ্দিন শাহকে, এবং ছবি শেষ হচ্ছে। নাসিরুদ্দিন শাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করছে এবং ছবি শেষ করছে। আমার মনে হয় একটা বিউটিফুল ক্লাইম্যাক্স হতে পারে এই জায়গাটায় না। আমার মনে হচ্ছে যে মানে আর ইমতিয়াজ আলী এইটা মানে করতে পারতো আর কি, তাহলে আমার মনে হয় যে মানে আরো ব্যাপারটা পোয়েটিক নেক্সট লেভেলে এই চলে যেত এই আর কি। যে এই যে স্টোরি স্ট্রাকচারটা না, যে মানে ধরো হুম দাদুর প্রেম ছিল, এখন নাতি এসে খুঁজছে, ঠিক আছে, হুম দাদুর হয়ে,
বা ঠাকুমার প্রেম ছিল নাতনি খুঁজে, এই ফরম্যাটটা অলওয়েজ ওয়ার্ক করে। মানে প্রেমের উপন্যাসেও ওয়ার্ক করে। মানে সরঞ্জিতের নাম শুনেছো? সরঞ্জিৎ সঞ্জীব চক্রবর্তী। সরঞ্জিতকে, হ্যাঁ, তো ওনার যে উপন্যাস আছে কম্পাস আছে, কম্পাস এরকম দুটো টাইম লাইনের ছিল। তারপর আরেকটা কি গল্প আছে, ওটাতে 3টে টাইম লাইন আছে। তো এরকম ভাবে না ওই ওভার দ্য মানে এজেস যে প্রেমটা, এটা কিন্তু মানে খুব ওয়ার্ক করে আর কি। মানে ওই ফিলটা আর কি খুব সুন্দর, যে একটা কন্ট্রাস্ট তৈরি করা ওটা কিন্তু। কিন্তু একটা জিনিস আমাকে বলো, তোমাদের এটা কি মনে হয় যে বান্দারের মতো ছবি এলো আগের সপ্তাহে, চললো না, মে বাপাস আউঙ্গা এলো, এত কিন্তু লোকে কথা বলছে কিন্তু তাও একেবারে ওয়ার্ক করছে না। সেখানে হন্টেড 3D ছবিটা সাকসেসফুল হয়ে যাচ্ছে। এটা নিয়ে তোমাদের কি মনে হচ্ছে? কি উই হ্যাভ ফেয়ারলি কিছুই মনে ব্যাকওয়ার্ড হচ্ছে না অডিয়েন্স? পবিত্রদা, কিছুই মনে হচ্ছে না। হন্টেড হন্টেড 3D কিভাবে সাকসেসফুল হচ্ছে আই হ্যাভ নো ক্লু। কিন্তু এই ছবিগুলো কেন চলছে না সেটা নিয়ে তো আমরা ডিসকাশন করেছি, এবং আনফরচুনেট এইটুকুই বলতে পারি। ঠিক আছে, কি করে কেন চলছে না, কি না, করলে আমি বলছি চলবে, মানে এটা কি আমরা সত্যি সত্যি জানি কোটটা না। তাহলে সত্যি যে উই হ্যাভ ফেয়ারলি ব্যাকওয়ার্ড অডিয়েন্স? দেখো, একটা কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে হররের একটা অডিয়েন্স না বিভৎসভাবে তৈরি হয়েছে। হুম। যারা মানে আমাদের এখানে এটা তো, আজ থেকে এটা কি ভালো হরর ছবি ছিল? এটা তো ভালো না, হরর ছবি নয়। ভালো শ্যাতান হররের জন্য ব্যবসা নয়। করেছে সেটা নিয়ে তো বলছি না। না না না, ভালো হররের জন্য নয়। লোকে, বহু লোক হন্টেড 3D কি মাল মশলা আছে সেটাও জানে না। তারা হরর ছবি দেখেই সিনেমা হলে ঢুকছে, তারপরে তো কি স্থিতিতে বেরোচ্ছে। ভিডিওগুলো দেখো না, কি স্থিতি, মানে actually কি ছবি রকম বলতে বলতে বেরোচ্ছে। এবার মে বাপ্পাস আউঙ্গা আর বান্দার দুটো ছবির ক্ষেত্রে দেখো, বান্দার ছবিটা যে সাকসেসফুল হবে না এটা কোথাও একটা গিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু জানতাম যেটা সাকসেসফুল হবে না। আর মে বাপ্পাস আউঙ্গা এই ছবিটার ক্ষেত্রেও বোধহয় আমাদের মনে হয় যে এই ছবিতে যদি এখন একটা মানে ইয়ে থাকতো, তোমার বলো না যে রণবীর কাপুর থাকতো দিলজিতের জায়গায়, আমরা জানতাম এই না ছবি গো, সাকসেসফুল হয়ে যাবে। না গো, তাহলে তামাশা কেন চললো না বলো সেই সময়? সেটাও সেটাও বলা যেতে পারে, কারণ রকস্টার অত বড় ওপেনিং নিয়ে বক্স অফিসে সুপারহিট হয়নি। তো এটা হ্যাঁ, মানে ইমতিয়াজের ছবি লাভ আজকাল জাবুইমেট করলেই ছবি হিট হবে, মানে বাদ বাকি ছবিগুলোর ক্ষেত্রে আমার মনে হয়। জাভি মেটো কিন্তু সুপারহিট ছবি নয়, মানে তখন অ্যাকচুয়ালি খুবই নর্মাল ভাবেই চলেছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, তাও বেটার লাভ চলেছে। আজকাল অ্যাকচুয়ালি হিট ছবি, লাভ আজকাল অ্যাকচুয়ালি হিট ছবি। এবং রকস্টার বিভৎস ওপেনিং নিয়েছিল, তারপরে ক্র্যাশ করে যায়। হুম। কেন বলা খুবই মুশকিল, কোনো কারণ নেই। না, আমার মনে হয় কি যে এই ছবিগুলো যে অডিয়েন্সটা না, আমরা শুধুমাত্র বলছি যে আজকে সোশ্যাল মিডিয়াতে কথা হচ্ছে, তুমি দেখো আজকেও যদি তুমি দেখো না, যে লোকে না রোমান্টিক ছবিটাও না, ম্যাক্সিমাম লোকের কথা আমি বলছি, সবার সিনেফাইলদের কথা আমি বলছি না, তারা চায় হচ্ছে রোম্যান্সটা দেখবো আমি খুব সহজ ভাবে, একটা ছেলে মরে যাবে, একটা মেয়ে মরে যাবে, আমাকে কাঁদিয়ে দেবে, ওরকম টাইপের কষ্ট চাই। এই যে এত ডিপার লেভেলের ছবি না, আমার মনে হয় চায় না তারা। আরে এত একটা ডিপার মিম বেরিয়েছে, খুব ডিপার কি, খুব ডিপার কি, দেখো পার্টিশনের ব্যাকড্রপে খুব ডিপার কি, আমি তো মনে করি না যে খুবও ডিপ, এমন ডিপার যেটা ইউথ মে বাপ্পা সাউন্ডের সাথে এখন, না না, মে বাপ্পা সাউন্ডের সাথে সাইয়ারা ইয়ে করে লাভ নেই। মে বাপ্পা না সাউন্ড না যথেষ্ট ম্যাচিওর ছবি, এটা না না ম্যাচিওর ছবি, ওই ছবি। তাইয়ারা রোমান্টিক ছবি বলে সফলতা পাচ্ছে, ব্যাপারটা মানে শুধু সেটার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। ওয়াইড এফ এর প্যাকেজিং রয়েছে, নিউ কামার্স রয়েছে, মৈত্রী গান ভালো ভালো এনেছে, এসব অনেক হাড্ডা বাড্ডা অনেক চারটে কারণ রয়েছে। ওই এবার ছবি ইমতিয়াজ অনেক বেশি ছবির গান কালার করেছে আছে। হচ্ছে ফিল্ম থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ও তো গান করেনি এই জন্য যে চারটে গান আগে রিলিজ করবো, সফলতা পাবে, তো ছবি দেখতে লোকে আসবে, তার জন্য তো করেনি। ও তো পুরো মানে একটা পার্ট রেখেছে, গল্পের পার্ট আর কি। তো না, প্ল্যানিং এর আমার ব্যাপার একটা কথা মনে হয়, ইমতিয়াজ আলী অনেক অনেক মেইন স্ট্রিম ডিরেক্টর, এবং অনেক বেশি, আরো বেশি সাকসেস ডিজার্ভ করে ইমতিয়াজ আলী। মানে চামচিয়া যদি সিনেমা হলে একটা আসতো। মিম দেখলাম, ইমতিয়াজ আলীর মুখ, পিছনে লেখা আছে सालो हरामियों 10 साल बाद बोलते हो मास्टरपीस बनाए साले, जब पिक्चर रिलीज होती है थिएटर में नहीं आते हो। না না, অনুরাগ কাশ্যপ চলে না, আমি বুঝতে পারি। তবু আমি বুঝতে পারি যে ডার্ক ছবি, মানে ডার্ক ছবি দেখার অডিয়েন্স, তবু আমি বুঝতে পারি, আমি মেইন স্ট্রিম ফিল্ম মেকারই মনে করি। তবু ইমতিয়াজ আলী তো না চলার কারণই নেই, প্রেমের থেকে মেইন স্ট্রিম কি আছে। কিন্তু তারপরেও কে জানে, অনুরাগ কাশ্যপ ভগবানই আজ জানে। অব্দি দুটো ছবি হিট দিয়েছে, ডেভডি আর হুম গ্যাংস অফ ওয়াসেপুর। হুম গ্যাংস অফ ওয়াসেপুর হিট। গ্যাংস অফ ওয়াসেপুরের সময় মনে আছে অনুরাগ কাশ্যপ পুরো ক্লিন শেপ ফেপ করে হিট ফিট দিয়ে গলায় গামছা, বুঝলেন তো, পুরো টিম গলায় গামছা, পার্ট 1 হিট হয়েছে। রেলাঙ্গি
জীবনের মানে অত বড় হিট দিয়েছে না, মানে অত বড় বলতে দুটো মিলিয়ে আই থিঙ্ক মনে হয় 50 কোটি ব্যবসা করেছিল তখন, যে সেটাই ওই বাজেটের ছবির জন্য অনেক বড়। হুম এখন হলে হতো। না এখন হলে হতো না গ্যাংস অফ ওয়াসেপুর। চলো আর কি আছে? এই শুক্রবার অ্যাকচুয়ালি প্রচুর কন্টেন্ট বেরিয়েছে। আমার কিন্তু কাংনার ছবিটা আমি দেখলাম, আজকে রিভিউ করলাম, আমার কিন্তু ভালোই লেগেছে, কিন্তু ভারত ভাগ্য ভালো বিধাতা লেগেছে, ভালো লেগেছে, ভালো ছবি। ভারত ভাগ্য বিধাতা ভালো লেগেছে। ভালো লেগেছে মানে কি বলতো, ওরা প্রফেশনটাকে সিরিয়াসলি নিয়েছে, ওরা যেটা বলতে চাইছে সেটাকে খুব সিরিয়াসলি নিয়েছে এবং সেটাকে মানে উইথ সোল বলতে পেরেছে যে ভাই নার্সরা কতটা আনসাং হিরো আর কি। এটাই ওদের গোল ছিল শুরু থেকে। এবং তুমি দেখবে ছবিটা না শেষ মানে ছবিটা মেন ইভেন্টটা শেষ হওয়ার পরেও টানে ছবিটাকে। এবং বাকি যে পোর্শনটুকু মানে অনেকটা তুমি বলবে মানজুমেল বয়েজের মতো, বাকি যে পোর্শনটুকু সেইটুকু জায়গাতে না ছবিটা সোলটা খুব ইনট্যাক্ট রয়েছে। এবার দেখো থ্রিলিং পোর্শন যেটা দেখো মুম্বাই ডায়েরিজ আমরা যা দেখে নিয়েছি এই সাবজেক্টে, মুম্বাই ডায়েরিজ কে তো ছাপিয়ে যাওয়া কঠিন, এটা তো সত্যি না কথা। না, আমি মুম্বাই ডায়েরিজের সাথে আমি একটা রিভিউতে বলছিলাম, মুম্বাই ডায়েরিজ দেখো একটা ব্যাপার হচ্ছে কি, মুম্বাই ডায়েরিজ কিন্তু এক্সাক্ট ঘটনাগুলো কিন্তু দেখায়নি, মানে মুম্বাই ডায়েরিজ কিন্তু কিছুটা ফিকশন মিশিয়ে ছিল, মোহিত রায়নাকে অনেক হিরোইক দেখিয়ে করে। তো মুম্বাই ডায়েরিজের সাথে না এটা কম্পেয়ার করাটাও উচিত না, বুঝতে পারলে তো? কারণ এটা কিন্তু তুমি দেখবে ঘটনাগুলোকে অ্যাজ ইট ইজই দেখি, যেখানে কিন্তু টেররিস্ট গুলো লাস্টে পেরিয়ে গেছে ইয়ে থেকে, হসপিটাল থেকে, যেটা হয়েছিল। কিন্তু মুম্বাই ডায়েরিজ কিন্তু জিনিসটাকে আরো অ্যাম্প আপ করে আরো হিরোইজম অ্যাড করে দেখিয়ে, তো সেটার সাথে অ্যাকচুয়ালি এটাকে কম্পেয়ার করা উচিত নয় আর কি। মুম্বাই ডায়েরিজ একটা অন্য রকমের ব্যাপার, ওটাও ভালো এটাও ভালো আর কি। আমরা একটু ইয়ে নিয়ে কথা বলবো না, আবার হাওয়া বদল। আবার হাওয়া আবার আমার বদল ভালো ছবি হয়েছে, ভালো ছবি। আবার হাওয়া বদল আমি বলছি, আবার হাওয়া বদলে আমার সব থেকে ভালো লেগেছে যখন ওই লোকটাকে দেখায়নি তো ট্রেলারে, ওই লোকটা এসে বললো ফাট করে এসে শিল্পী মানুষ বলে কথা। এবার লোকটার গলার ভয়েসটা তো শুনেছি, কিন্তু লোকটাকে তো ট্রেলারে দেখিনি। আমি লোকটাকে দেখে হেভি মস্তি পেয়েছি, বলছে কি আমার মেয়ের দায়িত্ব নিয়ে নিয়েছে। এমা উনি বিয়ে করেননি, ওটা হেভি লেগেছে যে আচ্ছা হ্যাঁ ওনার তো মেয়ে ছিল, ওই মেয়েটাকে যেরকম ভাবে দেখাবে আগের পার্টে, ওটা হেভি ক্যাজরা লেগেছে, ভালো লেগেছে। আমার ভালো লাগে কি বল, ভালো লেগেছে কি বলতো, অরুণাচল চট্টোপাধ্যায়ের রুদ্রনীল ঘোষ হাওয়া বদল যে সময় মানে ছিল সেই সময় তারা ইয়াংও ছিল এবং সেই সময় বাংলা ছবিতে একটা কনভিকশন দেখতে পাওয়া যেত। মানে সেটা যে 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 ধরনের ছবি বানাতো কনভিকশন থাকতো, সেটা কেউ একটা ইয়াং একটা অঞ্জন দত্ত বানাচ্ছে ইয়াং অডিয়েন্স, অথবা একটা মানে শিবুদা হয়তো একটা ইচ্ছে বানাচ্ছে, একটা কনভিকশন ছিল, সৃজিত মুখার্জি বানাচ্ছে নিজের মতো করে। সেইটা তো এখন বাংলা ছবিতে মিসিং, যে যা পাচ্ছে তাই করছে এবং কারোর কোনো কনভিকশন ম্যাক্সিমাম ক্ষেত্রে নেই, খুব কম পরিচালকের কনভিকশন রয়েছে যে যেটা বিশ্বাস করে সেটা বানাচ্ছে। পরমব্রত চট্টোপাধ্যায় ক্লাইম্যাক্সের ছবিটাই কিন্তু এটা বুঝে দিয়েছে যে ভাই আমি ক্যাওড়ামি করতে এসেছি এবং ক্যাওড়ামির মধ্যে ইমোশন মেশাবো এবং সেটা আমি কনভিকশনের সঙ্গে করবো। এবার তোরা যদি বলিস যে এটা ছ্যাবলামি হচ্ছে তো ছ্যাবলামি হচ্ছে। বা লাস্টে দেখবে ওরা হসপিটালে মানে যে সিকোয়েন্সটা মানে একদম মানে হেলথ ফেলথকে গুলি মেরে দিয়েছে, যে বিদেশের একটা হসপিটালে ওরা মানে আর কি ঠুকছে, ঠিক আছে এটা তো হতে পারে না, কিন্তু কনভিকশনের সঙ্গে দেখি আর কি জিনিসটাকে দুজনে মিলে পারফরমেন্স দিয়ে পুল অফ করে দিচ্ছে। এবং ইমোশনাল জায়গাটা যেহেতু আগের পার্টটা ভালো এবং ওদের মধ্যে বন্ডিংটা যেহেতু এস্টাবলিশড অলরেডি ছিল ফার্স্ট পার্টে, যে কারণে সেকেন্ড পার্টি ইমোশনটা ওয়ার্ক করে গেছে। আমার তো মনে হয় ফার্স্ট পার্টের থেকে এটা অনেক বেশি ইমোশনাল ছবি আর কমেডিটা লেগ। ওই দুটো সিন না খুব ওয়ার্ক করে, ওই দুটো বৃষ্টির যে জড়িয়ে ধরা সিন, মানে একটা হচ্ছে এর ইমোশন একটা ওর ইমোশন, মানে দুটোই একই, ওটা খুব ভালো ওয়ার্ক করে। আর ছবিতে রুদ্রনীল ঘোষ মানে আমি বলবো হাওয়া বদল বিলংস টু হিম। ওই যে জায়গাটা যখন বলছে বৌদি কিন্তু নিজেকে মেনটেন করেছে, এবার ওর তাকাচ্ছে ঘুরে আমি তো আগেও এগুলো এমন ভাবেই ও বলে না ওই জায়গাগুলো, মানে ওগুলো খুব বাজে ভাবে বলে ও। না না, কমেডিও ভালো করেছে, ইমোশনাল সিনটা সত্যি ওয়ার্ক করেছে, মানে ইভেন দেখবে ছবিটা সেকেন্ড হাফে যে ইমোশনাল সিনস গুলো আছে প্রত্যেকটাই খুব ভালো। ছবিটার না মেন অডিও সেকেন্ড হাফটা অনেক বেটার হয়ে যায়, মানে ইমোশনটা তখন একদম ফিল করে যায়। ফার্স্ট হাফটা ছবিটা ঠিক আছে, কিন্তু সেকেন্ড হাফটা ছবিটা বেটার অনেক। একদম। আর সাগনের লিবিদরা কথা বলেছে, কথাটা খুব মানে আমার মনে হয় যে ছবিটা দেখার পরে যে সত্যি আমার এটা মনে হচ্ছিল, কিন্তু ও একদম মানে আমার না বলা কথা বলে দিয়েছে যে এই ছবিটা যদি না আজকে কলকাতায় হতো, কলকাতাটা চেঞ্জ হয়ে গেছে, কারণ এই আরো ব্যাপারটা বেশি বেটার হতো। যে ওরা যেরকম কেওড়ামি করেছে অন্ধকার ধর্মতলা, অন্ধকার সল্ট লেক, আজকে এই যে রূপ বদলটা হয়েছে এবং এদের দুজনের মধ্যে চেঞ্জ, এটা বেটার ওয়ার্ক করতো। তারা এইসব ছবির রুটেড তো, এটা একটু কোথাও একটা গিয়ে এই জেনজি ভাইবটা কলকাতা দিতে পারতো বেটার। এটা ও একদম ঠিক বলেছে। হাওয়া বদল বললে তোমার মনে পড়বে ধর্মতলায় মুছছে, আমার তো ফার্স্ট ইমেজ ওটাই মাথায় আসে, কারণ ওই সিনটা তুমি দুজনে মিলে কাটাকুটি করছে ওইটা মানে তুমি ফাট করে তুমি বাংলা সিনেমাতে ভাবতে পারো না। ওটা খুব মানে আমি যখন প্রথম হাওয়া বদল দেখে আমার
সিনটা তো ভালো, আমার ঠিক আছে। থেকে ভালো লাগে সিনে আছে দেখবি দুজন কথা বলবে, একটা ছেলে ফক করে বাইক নিয়ে বেরিয়ে যাবে আর পরের মধ্যে আমি রেগে যাবে, হ্যাঁ এত তারা কিসের বাইক চালায়, রুদ্রনীতি বলবে আরে হয়তো হাগা টাকা পেয়েছে জোরে, ওটা এমন ভাবেই বলে না রুদ্র, আরে হেভি লাগে। বলছে ভগার কি খবর রে, যে ভগা মারা গেছে, বলছে হ্যাঁ, যে ভগার পোদ মারা গেছে, ওটা এমন ভাবে ও বলে, ওকেই মানায় ওগুলো। না, কোনো ক্রেজ নেই, তুমি দেখবে ছবিটাকে নিয়ে, আমি যেটুকু দেখলাম কোনো ক্রেজ নেই, হুম কেন বুঝলাম না, কিন্তু ছবিটা কিন্তু একটা কাল্ট ফলোইং ছিল। এবার কেন হুম এরকমটা হলো বুঝলাম না, ছবিটা নিয়ে কোনো রিভিউ করলাম, আমি বুঝতে পারলাম যে দর্শকের ঠিক কি জানি, যাই হোক। নেক্সট আর তুমি কি কি ছবি কথা বলে আছে? বলো? বাংলা ওয়েব সিরিজ সিরিজ, গুলো দুটো নিয়ে কথা বাংলা বলো। সিরিজ এলো, কুইন্স আর তারকাটা। হুম। দেখো আমি খুব সত্যি কথা বলছি অরিত্র, আমি তার কাটা দেখার পরে আমার অরিত্রর সাথে একবার কথা হয়েছিল, আমি তখন অরিত্রকে বলেছিলাম, অরিত্র শুনে অরিত্র রিয়াকশন, হ্যাঁ কি বলছো, হুম। মানে আমরা প্রত্যেকেই তার কাটা নিয়ে হয়তো এরকম একটা রিয়াকশন দেখেছিলাম, যেহেতু ডিরেক্টর তো ভালো, যে তার কাটাটা খুব ভালো হবে। অরিত্রের সাথে আমার ফোনে কথা হচ্ছে, আমি ওকে একবারই বললাম তার কাটাটা দেখলাম গো একদম ভালো লাগেনি। ও মানে ও হয়তো আমার কথা বিশ্বাসই করেনি, কিন্তু আমি জানি ও অতটাই ডিসঅ্যাপয়েন্ট হয়েছে, তুই অতটাই ডিসঅ্যাপয়েন্ট হয়েছিস কাজটা দেখে। আমি বলছি আমি তার কাটা দেখা শুরু করলাম, যে ওই যে জায়গাগুলো ছিল না, একটা পানু মেয়ে পারফেক্ট এরকম ভাবে বলছে নামগুলো, আর ভাল লাগছে, ঠিক আছে ভাই ক্যাজরা হচ্ছে, জিনিসপত্র হচ্ছে ভালো ভালো। এরপর আমি দেখছি ভাই তাহলে গল্পটা আলটিমেটলি কোথায়, এরপরে গল্প হুম। আসবে, 4 নম্বরে দুচর হয়ে গেল, গল্প আসবে, 5 নম্বরে গল্প আসবে। ট্রেলার দেখে আমরা যা গল্প ভেবেছি, মানে একটা বাচ্চা ছেলেও যদি ভাবে এটা এরকম হবে, এটা এরকম হবে, এটা হবে, গল্প ঠিক তাই। এখানে চ্যাংকে দেখাচ্ছ এত বড় একজন অ্যান্টাগনিস্ট, ও বাচ্চাদের সাথে সাদা একটা ফ্যাকাশে ঘরের মধ্যে বসে পিজা খাইয়ে ওপরে গিয়ে একটা লোকের চঙ্কু কেটে দিচ্ছে, সিনটার কোনো ইম্প্যাক্ট নেই। যেভাবে বিক্রমকে এত বিল্ড আপ দেওয়া হলো, কোনো ইম্প্যাক্ট নেই। ওদের যে ক্ল্যাশটা জাস্ট জমলো না, একটা টুইস্ট দিয়েছে, ওর থেকে বোকা বোকা টুইস্ট হয় না। হুম। এবং গোটা ছবিটা পুরো এই একদম পড়তে পড়তে তখন জঘন্য জায়গায় চলে গেল। আমি বলছি তার কাটার মতো ডিসঅ্যাপয়েন্টিং কাজ হয় না, মানে যে কাজটা এই লেভেলে তোমার এক্সপেকটেশন দিচ্ছে এবং মালটা দিচ্ছে এই লেভেল। আমি বলবো কুইন্স খারাপ হয়েও তার কাটার থেকে বেটার কাজ। অনেক 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 দেখো, কুইন দেখে আমি না, বুঝতে পেরেছি আমি যে একটা নির্জন অন্য মিত্রকে। ব্যাপার বলতে চাই, সাগরনী হ্যাঁ, তুমি বলো তো একটু বলো। পয়েন্টটা বলো, আমি একটা জাস্ট পয়েন্ট বলতে চাই এখানে। আমি অরিত্র দা, বলো। ওভারঅলে বলছি, মানে কোনো পার্টিকুলার সিরিজ বা সিনেমা নিয়ে বলছি না। আমাদের বাংলায় একটা সমস্যা কি জানো তো, আমাদের বাংলায় হচ্ছে কি, যে ডিরেক্টর যেটা করতে পারে, প্রত্যেকটা ডিরেক্টরের তো কিছু স্পেশালিটি থাকে, সবাই তো স্টিভেন স্পিলবার্গ হয় না যে যে জনরা দিচ্ছ তাতেই ফাটিয়ে দিচ্ছে। হুম। প্রত্যেকের একটা জোন থাকে, সেই জোনের মধ্যে সে ভালো। এবার কিছু ডিরেক্টর ইচ্ছা করে নিজের জোনের বাইরে বেরোতে যায়, হুম। আতলামি করতে গিয়ে বা আরো আরো আলাদা করে ভ্যালিডেশন পেতে গিয়ে। আর কিছু হচ্ছে কি না, লোকের চয়েস অফ ডিরেক্টরই ভুল, মানে ডিরেক্টরকে ডেকে তাকে একটা ভূত সাবজেক্ট দেয়, সেটা সেই ডিরেক্টরের জন্য নয়। মানে ধরো ডিরেক্টর একটা সার্টেন টাইপের ছবি বানাতে পারে। আমি যদি এটার হুম। এক্সাম্পল দিই, শ্রমিক রয় চৌধুরী যে বেলাইন বলে ছবিটা বানিয়েছে, বা তার যে যে ছবিটা এখন ফেস্টিভ্যালে স্ক্রিনিং হচ্ছে, মায়া সত্যভ্রম, এগুলো তো মেন স্ট্রিম সিনেমা নয়, তার তো একটা অন্যরকম ইডিয়াম আছে। হুম কিন্তু তাকে যখন তুমি একটা ওরকম আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম সিরিজ ডিরেক্ট করতে দেবে, সেটা স্বাভাবিক ব্যাপার হবে না, ঠিক আছে? হুম। আবার তুমি কোনো মেন স্ট্রিম ডিরেক্টরকে যদি উল্টোটা করো, তাহলে সে সেটা ডেলিভার করতে পারবে না। এটা স্বাভাবিক ব্যাপার, এটা খুব নর্মাল একটা ব্যাপার। কিন্তু এটা বোঝার মতো লোক এই বাংলা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে কিছু নেই। তোমরা আপকামিং অনেকগুলো কাজ এরকম দেখতে পাবে, আমি নাম করতে চাই না, যেখানে প্রত্যেকটাতেই সেম প্রবলেমই তোমরা দেখতে পাবে। সেটা অনেক সিনেমার ক্ষেত্রেও আছে, অন্য সিরিজ সিনেমা সব মিলিয়ে মিশিয়ে আমি ওভারঅল বলছি, মানে খালি কোনো পার্টিকুলার প্ল্যাটফর্মের বলছি না। ওভারঅলেই আর কি এরকম তোমরা প্রচুর এই নেক্সট ইয়ার বা সামনের দেখতে পাবে আর কি, যেখানে তোমরা দেখবে যে আরে ভাই এই ডিরেক্টরকে এটা কেন বানাতে দিয়েছে, এটা তোমাদের মনে হবে। সো দিস ইজ আ ভেরি বিগ হুম। প্রবলেম, ঠিক আছে? তো এই কারণেই আউটপুটটা ভালো আসে না। হুম। আর এগুলো দেখো বলে কুইন্স, কোনো লাভ হবে না, এখানে কিছু চেঞ্জ হবে না। কুইন্স নির্জন মিত্রের কুইন্স আমার মনে হচ্ছে যে দেখো, মানে নির্জন মিত্রকে যদি সম্পূর্ণরূপে লিবার্টি দেওয়া হয়, সে একটা এমন শো বানিয়ে দেবে যেটাতে আমরা হয়তো বলবো যে দুটো খারাপ দিক রয়েছে, কিন্তু ওভারঅলে দুর্দান্ত শো হয়েছে। এটা হয়তো নির্জন মিত্রের পোটেনশিয়াল রয়েছে, কিন্তু সে সেটা অ্যাচিভ করতে পারছে না। আমার আগের শোটার ক্ষেত্রে নির্জন মিত্রের যেটা কমপ্লেন ছিল যে অনেক কিছু হাফ বেক রয়ে গেছে, এবার তা সত্ত্বেও বাংলা সিরিজ হিসেবে অনেক বেটার। এই ক্ষেত্রে কুইন্সকে নিয়ে আমার মতামতটা একই। অনেক কিছুই তুমি দেখবে যে মানে ইমোশনালি ডাল শোটা, ঠিক আছে। এবার কেন সেটা হয়েছে সেটার জন্য নির্জন মিত্রকে আমি দায়ী করতে প্রস্তুতি নেই। আমি বুঝতে পারছি কেন সেটা হচ্ছে, এটা নির্জন মিত্রের হাতেই নেই, ঠিক আছে। মানে সেটা তোমাকে প্ল্যাটফর্ম তোমাকে বলে দিচ্ছে যে 20 মিনিটের 6টা এপিসোড করতে হবে বা 8টা এপিসোড 9টা এপিসোড করতে হবে, এর বেশি তুমি করতে পারবেই না। 2.5 ঘন্টার মধ্যে তোমাকে শো নামাতে হবে সিনেমার আকার।
এবার এটা করতে গেলে তখন আইডিয়া এবার নির্ঝর মিত্র একটা এমন এনেছে যেখানে ধরে নাও আমি বলছি যে জয়দীপ মুখার্জির যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা যে স্পেস পাওয়ার দরকার ওই আইডিয়াতে, ততটা স্পেস সে পাচ্ছে না। কারণ তুমি দেখবে একটা মাল্টিপল ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে, একটা ক্যারেক্টার রয়েছে দেখবে যে আর কি মিমি চক্রবর্তীদেরকে হেল্প করে আর কি, ঠিক আছে, এবং তার পরবর্তীতে সেটা ক্যারেক্টারটাকে নিয়েও আবার অনেক কিছু রয়েছে, আমি ডিটেলসে ঢুকছি না, মানে লাস্টের দিকে আর কি টুইস্ট টুইস্ট। এবার সেই ক্যারেক্টারটাও তুমি দেখবে যে পলিশড নয়, যে কারণে ওকে নিয়ে যখন টুইস্ট পাচ্ছে আর মজা লাগছে না, আইডিয়া লেভেলে জিনিসটা ইন্টারেস্টিং ছিল কিন্তু তারপরে জিনিসটা জমছে না আর কি। তো এইগুলো আমার মনে হয় যে সমস্যা। নির্জন মিত্রকে একটু যদি অ্যালাউ করা, দেখবে শিকারপুরও বেস্ট কাজ নির্জন মিত্র, কারণ শিকারপুরের রান টাইমটা অনেকটা বড় ছিল। শিকারপুর কিন্তু বাংলা ওয়েব সিরিজ নর্মালি যে লেংথের হয় তার থেকে অনেক অনেক বড় দৈর্ঘ্যের অনেক। ছিল। তো আমার মনে হয় যে না, সেইটা আমার একটুখানি মনে হয় দিলে বেশ। যে এখন ম্যাক্সিমাম পয়েন্টই বলে দিয়েছে। কুইন্স আসলে ডিজার্ভ করেই হচ্ছে, যেহেতু এরা শোটা একটা জোন থেকে আরেকটা জোনে আস্তে আস্তে কনভার্ট হচ্ছে। এই শোটা ডিমান্ডই করা হচ্ছে 8টা এপিসোড, 45 থেকে 50 মিনিট করে পার এপিসোডের ডিউরেশন, এটা মিনিমাম। আর না হলে 10টা এপিসোড 20 থেকে 25 মিনিট করে। এটা 6 এপিসোডে গল্পের স্ট্রাকচার বলবে কি করে? 3টে স্ট্রাকচার তো ডেভেলপই হবে না, 3টে মানে পয়েন্ট তো ডেভেলপই হবে না। আর প্রথম কথা হচ্ছে মিমি চক্রবর্তীর যে ক্যারেক্টার, ও কি আগে জানতো এই কোন ফ্যামিলিতে বিয়ে হয়েছে? এই ফ্যামিলির লোকগুলো আলটিমেটলি করে কি, আমি তো এটাই বুঝতে পারলাম। সরকারের রেফারেন্স দেওয়া হচ্ছে অভিষেক বচ্চনের ক্যারেক্টারটা যখন এই জায়গাটায় ঢুকছে, ওর বাবা কি করছে দেখছে, ওর কিন্তু একটা ইডিওলজির ক্ল্যাশ রয়েছে। বাবাকে সাপোর্ট করে কিন্তু এখান থেকে গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়ে যেতে চায়। তো এটা হচ্ছে ক্যারেক্টারের মোটিভেশন। এবার পরে সেটা কনভার্ট হয়ে যায়। এখানে বাবার সাথে কিন্তু সরকারে কিন্তু বাবার সাথে কোনো ক্ল্যাশ নেই, বাবার সাথে ক্ল্যাশ আছে যে কে মেননে। একটা জায়গা আছে দেখবে, তিনজন ও তো বসে, না না, ও তো এই আন্ডারওয়ার্ল্ডটার পার্ট হতে চায় না, ও তো না, চায় এখান সেটা থেকে বাইরে চায় না, চলে যেতে। সেটা চায় না। এখানেও তাই। আমি সেটাই বলছি, হ্যাঁ, আমি সেই কথাটাই বলছি। কিন্তু এখানে তুমি কিছু যে মানে ভিটো কলোনিয়নের সঙ্গে কিছু ইস্যু ছিল তা তো নয়, কিন্তু ভিটো কলোনিয়ন যেটা করতো সেই ওয়ালটা সম্পর্কে ওর খুব একটা মানে ভালো লাগা ভালোবাসা ছিল না। আমি সেটাই বলছি। না, আমি বলছি রামগোপাল বর্মা কিভাবে চেঞ্জটা এনেছিল মাইকেল কোর্লিওনির থেকে এই শঙ্কর নাগরে একটু ডিফারেন্ট কিভাবে। শঙ্কর নাগরে হয়তো আন্ডারওয়ার্ল্ডের পার্ট নয়, কিন্তু ওর বাবার যে যা যা করে প্রত্যেকটাতে কিন্তু ও কিন্তু সহমতি। দেখবে একটা সিন আছে যখন অনুপম খেরকে মেরে দিয়েছে, তখন তিনজন বসে নিউজ দেখছে, কে মেননও বসে আছে, অভিষেক বচ্চনও বসে আছে, অমিতাভ বচ্চন বসে আছে। তো তখন কে মেনন বলছে সব লোক বল রে আপনি কি আর। তো তখন অমিতাভ জিজ্ঞাসা করে তুঝে কে লাগতা है, তো কে মেনন কোনো উত্তর দেয় না। তো তখন ও অভিষেকের দিকে তাকিয়ে বলে তুঝে কে লাগতা है, বলে মুঝে পাতা है आपने नहीं किया। এই একটা সিন কিন্তু হেভি, মানে ওতে অমিতাভ বুঝে যায় যে আমার ছোট ছেলে কিন্তু আছে আমার পাশে, আমার বড় ছেলে ওপরে তো ভরসা নেই ওর, ওই অ্যাঙ্গেলটা তো গডফাদারে ছিল না, কিন্তু ছোট ছেলে কিন্তু ওর সাথে এই কনফিডেন্সটা কিন্তু ও পায়, ঠিক আছে। তো সেইটা কিন্তু ব্যাপারটা ছিল, তুমি দেখবে যে অভিষেক বচ্চন কিন্তু নিজের বাবাকে যেটা আমার কুইন্সে ভাল লাগছিল, মানে আমার ওই সিনটা কিন্তু হেভি লেগেছে যখন বলছে কোম্পানির আইকনিক সিনটা, যে বিবেক ওবেরয় আর ও গাড়ির মধ্যে বসে রয়েছে, দুই ভাই ওকে মেরে দেয়, তারপরে ওকে কারণটা বলে যে ওকে মেরে দিলাম তার কারণ আজকে ভয় পাচ্ছে কালকে কি বদনামার কথা ভাববে। এবার ওই সিনটা ভালো এবং জয়া বলছে ভালো। এবার এখানে একটা বড় পুকুর রয়েছে যেখানে অলরেডি ডেড বডি পাওয়া গেছে, অর্ণকে যখন মারছি ডায়লগটা দেওয়ার সাথে সাথে সরকারের মতো ফেল পায়ের মধ্যে শিকল বেঁধে ভিলেনটাকে ওখানে ফেলে দে, মানে ওটা হলেই তো ইম্প্যাক্ট ঢুকবে না যে ভাই তুমি দেখবে ওই গুলি মারার সিনটাতে যেটা করতে পারতো, যে অজয় দেবগান দেখবে, এটা রামগোপাল বর্মা একটা ইন্টারভিউতে বলছিল যে অজয় দেবগান দেখবে যখন ওই আনিস আর সাঈদকে গুলি মারে, ওদেরকে গুলি মারে কিন্তু খুব মানে দাম দুম করে গুলি মারে না, কিন্তু ও দেখবে একটা যেন সেই ইনজেকশন দিচ্ছে, মানে এরকম কাঁধের কাছে রেখে ধাপ করে মেরে দেয়। ও দেখবে খুব মানে গুলিটাও কিন্তু মালিক ভাই খুব লেড ব্যাক ভাবেই মারে। তুমি দেখবে চান্দু যখন গুলি মারে, মানে বিবেক ওবেরয়, ও কিন্তু মারে ওটা খুব অ্যাগ্রেশনের সাথে, কিন্তু মালিক ভাই গুলিও মারে যেন ইনজেকশন দিচ্ছে, মানে এটা যেন ইনজেকশন দিয়ে দিচ্ছে। তো অর্ণ যখন ওই ডায়লগটা বলছে অজয় বিবেকের, ওর মারা উচিত ছিল খুব ক্যাজুয়ালি, যে ওর বন্ধুটার কাঁধে হাত রেখে গল্প করতে করতে ধাপ করে দিয়ে দিল। ও মারছে কিন্তু নর্মালি উইথ অ্যাগ্রেশন। আর সেম ভাবে মিমিরও যখন ওকে মারছে, মিমি যখন যেহেতু সরকারের ডায়লগ দিচ্ছে, সরকারেও দেখবে রামু কি করেছিল, অভিষেক বচ্চন যখন আসে জাকির হোসেনের সামনে যে ওকে ডায়লগটা দেয়, অভিষেক বচ্চন কিন্তু খুব কাম, মানে অভিষেক বচ্চন কিন্তু মানে রাগ ফাগ কিছু দেখায় না,
ওকে ফেলে দেয় জলের মধ্যে। তো ওইটা কিন্তু করতে পারতো, ওই ওই মানে অ্যাগ্রেশন ছাড়া, মানে এটা খুব কমন। রিভেঞ্জ ইজ মানে বলে না যে রিভেঞ্জ যখন ঠান্ডা হয়ে যায় তখন আরো বেটার লাগে, তো সেই ব্যাপারটা আর কি, সেটা করতে পারতো তাহলে মজাটা হতো। আমার ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হচ্ছিল অরিত্র এটা কুইন্স দেখার সময়, যে এরা চেঞ্জটা হওয়ার সময়টা পেলো কখন, এরা এই ফিলটা বোঝার সময়টা পেলো কখন, এবং হচ্ছে এই যে থানা বা এই গাড়ির মধ্যে মানে মহিলা পুলিশ রয়েছে, এটাকে ব্যাপকভাবে খেলা যেতে পারতো, এটাকে একটা বড় টুইস্ট আকারে খেলা যেতে পারতো, মজা দেওয়া যেতে পারতো। তো এই শোটাকে স্পেস দিতে হতো, যেটা এখানে একেবারেই হয়নি বলে পুরো ব্যাপারটা কনভিনসিং হয়নি। আর সব থেকে বড় সমস্যা কোন জায়গাটা, যখন হচ্ছে এদের একটা ছেলেকে কিডন্যাপ করেছে, ছেলেটাকে খুঁজতে এরা গেছে, ছেলেটা পালিয়ে গেছে, এদেরও মেয়েকে পেয়ে যাচ্ছে, সব কাকতালীয় এবং একসাথে হচ্ছে, একটা এপিসোডের মধ্যে হচ্ছে, ওটা খুব বাজে ওটা। আরিয়া আমার মনে হয় ক্লোজেস্ট এক্সাম্পল, ঠিক আছে, ক্লোজেস্ট কম্পারিজন এই পার্টিকুলার শোটার সঙ্গে। এবং আরিয়াতে দেখবে তুমি প্রচুর টাইম নেয়, প্রচুর টাইম নেয়, এবং শঙ্কাচূড়ের ক্যারেক্টারটা মানে আর কি মেরে দিচ্ছে, এবং তারপরে কখন গিয়ে রিভেঞ্জ, এবং তারপর যে আলটিমেটলি যে টুইস্ট আছে যে ওরই ফ্যামিলি ইনভলভ রয়েছে, ঠিক আছে। এবং এই ওয়ার্ল্ডটাকে চিনতেও কিন্তু সুস্মিতা সেনের অনেকটা সময় লাগে, এবং সুস্মিতা সেনের ছেলে এবং মেয়ের নিজস্ব ট্যান্ট্রামস আছে, সেটার সঙ্গে সুস্মিতা সেনকে ডিল করতে হচ্ছে, অনেকগুলো বার্ডেন্স রয়েছে সুস্মিতা সেনের উপরে। শুধুমাত্র মনে বললাম চল রিভেঞ্জ নেবো, রিভেঞ্জ নিতে বেরিয়ে পড়লাম, সেখানে অনেক কিছু ইস্যুর সঙ্গে ওকে ডিল করতে হচ্ছে। ও আরিয়া বললো বলে মনে পড়লো, আরিয়াতে না মাঝে মাঝে ঠিক আছে একটা জিনিস হয়, সেটা হচ্ছে চন্দ্রচূড়কে ও ইমাজিন করে, ঠিক আছে, আর একটা পুরোনো একটা গান আছে আরিয়াতে, ওই গানটা বারবার করে ভাবে, ঠিক আছে, আর তারপরে গুলি মারার চিন্তা। তো আমাদেরকেও না কোথাও একটা কি মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বারবার করে, যে ও আগে কি ছিল, ওর সাথে কি হয়েছে, আর ওদের যে ফ্যামিলি লেগেসিটা, ওটাও কিন্তু আরিয়াতে পুরো এস্টাবলিশ। আমরা কিন্তু পুরো লেগেসিটা বুঝে গেছি এবার 4টে এপিসোড দেখে। এবার এখানে কিন্তু ওটা বুঝতে পারছি না, ভালো কি খারাপ কি কেন করছে কিচ্ছু বুঝতে পারছি না। এবার কি, এবার রাম মাধবানি, দেখো বাজেট দিয়ে সবকিছু হয় না আমি মানছি, কিন্তু তোমার এপিসোড বাড়াতে গেল তো বাজেট চাই, তো রাম মাধবানি সেটা পাচ্ছে, ঠিক আছে। তো এইখানে এইটা খুব প্রবলেম, খুব আর আরো প্রবলেম। একটা ব্যাপার হচ্ছে আরিয়ার ক্ষেত্রে, তোমরা যেটা বলছো না, আরিয়া ইজ অ্যাডাপ্টেশন অফ আ ফরেন সিরিজ, তো হ্যাঁ ওখানে অলরেডি ওই রাইটিংটা তো ওরা পেয়ে যাচ্ছে না, একটা ব্লু প্রিন্ট পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তুমি দেখবে যখন যখনই কোনো এই আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগ জিও হটস্টার বেশিরভাগ শো রিমেক করে কেন, এখনো ইন্ডিয়াতে ওই লেভেলের শো রাইটিং এখনো আসেনি। কিছু ক্ষেত্রে ডেফিনেটলি ভালো, বাট তুমি দেখবে এই যে ফ্যামিলি ম্যান সিজন 3 কি ভালো হচ্ছে, এরকম প্রচুর আমরা দেখেছি, কিন্তু কন্টিনিউ করতে পারিনি। একটা সিজন ভালো হয়েছে, সিক্রেট গেমস ও সেকেন্ড সিজন নিজেকে মেনটেন করতে পারিনি। তো এই যে ওভার দ্য 5টা সিজন ধরে মানে আমি সেম কনসিস্টেন্সিতে ভালো গল্প বলবো। ইন্ডিয়ান নিজস্ব টেক্সচার যেটা, ধর কোহরার মতন সিরিজ তখন ভালো করছে, কিন্তু আমি বলছি যখনই ওই যে একটা ফাস্ট পেস ন্যারেটিভ বেসড একটা প্রচন্ড না না একটা এঙ্গেজিং থ্রিলার, আমি তো বলছি কোহরা একেবারে ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ান স্টাইলের নয়। সুদীপ শর্মা মানে পুরোটাই হচ্ছে ওয়ার আর ওইগুলো থেকে ইন্সপায়ার্ড আর কি, সোপ্রানোস থেকে হেভিলি ইন্সপায়ার্ড। একদম 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 ঠিক সেটা আছে, আছে, কিন্তু আমি তবুও বলছি যে একটা মানে ওটার মধ্যে একটা ইন্ডিয়ান টেক্সচার রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, স্টোরি টেলিং এ একটা ইনফ্লুয়েন্স তুমি দেখতে পাবে 100%, সেটা ঠিকই। একটা কথা বলবো আমি, এটা আমার মনে হয়, সেটা হচ্ছে মিমি চক্রবর্তীর না নির্ঝরের সাথে সিনেমা করা উচিত। যে নির্ঝর একটা সিনেমা করলো যেখানে মিমিকে একদম হিরোইক ভাবে পেয়েছে, কারণ মিমিকে কিন্তু ও প্রত্যেকটা একটা সোয়াগ দিচ্ছে, আর মিমি কিন্তু নিজের কাজ ভালো করছে, মিমিকে কিন্তু ভালো লেগেছে। দেখা যাক, চলো। এই এই ছিল হচ্ছে আলোচনা। আর কিছু কি বাকি রইলো এই পার্টিকুলার উইকে রিলিজ করে যেরকম কিছু? এই পার্টিকুলার উইকে তো মানে আরো কিছু কন্টেন্টও বেরিয়েছিল মনে হয়। রিদম রিদম রিদম, হ্যাঁ। এইটাই বাকি রয়েছে। অনেস্টলি ঠিকই, এই ছবিটা পুরো ছবিটা আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু লাস্টে যে টুইস্টটা আছে এবং তারপরে যে অ্যাকশনটা আছে ওই দুটো আমার ভালো লেগেছে, ঠিক আছে। ওই দুটো আমার ভালো লেগেছে, বাকি ছবিটা খুবই অ্যাভারেজ। অরিত্র যে কথাটা বললো এটাই আমার মনে হয় প্রত্যেকের রিয়াকশন, এবং আমি তোমাকে বলছি, এটা অডিয়েন্সকে বলতে চাই না, ছবির একটা জায়গা আছে অরিত্র, দেখবে কি ওই কাচের একটা ইয়ে ভাঙা হয়েছে যেখানে রবারিটা হয়েছে, ওখানে ও দাঁড়িয়ে বলছে যে এটা একা করেনি। এবং ওইখানটা না আমার একটা হয় না, আমরা সিনেমা দেখি এত একটা মনে ডাউট হয়, এরা কি তাহলে করেছে, এটা আমি একবার না মনে ভেবেছি। তখন আমার মাথায় স্ট্রাইক করলো যখন গাড়িটা করে আসছিল মনোলগে, ওর কাকা না মামা কে একটা বলে দিল এদের সাথে এটা এটা করবি, এদের সাথে ভালো সম্পর্ক রাখবি, এটা বললো না, আমার না মাথায় মনে হচ্ছে কি 2 2 4 এরা হবে না, যেটা ভাবলাম আমি। এবার যখন ক্লাইম্যাক্সটা নিয়ে অলরেডি আমি এত কিছু শুনে নিয়েছি, মানে বিয়েতে পড়েছি হেভি ক্লাইম্যাক্স,
আমি ভাবছি ভাই ক্লাইম্যাক্স আমি প্রেডিক্ট করে ফেলেছি, কিন্তু হ্যাঁ ওটা ভাবার পরেও আমার জন্য ক্লাইম্যাক্সটা খুব ওয়ার্ক করেছে, মস্তি দিয়েছে। এবং তার থেকেও বেটার কি ক্লাইম্যাক্সটাকে টিপিক্যাল করেনি। ওই যে অ্যাকশনটা হচ্ছে একটা ঘর থেকে আরেকটা ঘর, ও পালাতে গেলে একজন লাথি মারলো, ওটা মস্তি লেগেছে আমার, যে কারণে ছবিটা ওয়ার্ক করে যায়। এমনি ঠিক আছে, মানে খুব এক্সট্রাঅর্ডিনারি নয়, ঠিক আছে। আর তোমরা তো দেখেছো, আমরা আলোচনা করেছিলাম কি কারুপ্পু নিয়ে, কারুপ্পু দেখলাম আমি, ঠিক আছে, তোমরা তো আগে দেখে ফেলেছো। না, কারুপ্পু নিয়ে আমরা আলোচনা মনে হয় আমরা করিনি, আমরা একটুখানি কথা বলেছিলাম না, তখন তো না সাগর আলোচনা নীল করেছি কারুপ্পু নিয়ে আলোচনা করেছি। ছবিটার সাগর ফার্স্ট নীল। হাফটা কিন্তু মজাদার, বেশ হুম। ফার্স্ট হাফটা মজাদার, আর রেফারেন্স গুলোকে কিন্তু অনেক ছবির থেকে বেটার এনেছে। মানে একটা হয় না যে ফ্যান সার্ভিসিং মোমেন্ট, ওগুলোকে কিন্তু ভালোভাবে প্লেস করেছে। তুমি আমাকে বললে যে সেকেন্ড হাফে লিওর রেফারেন্সটা কি দরকার ছিল, ওটা কোনো দরকার ছিল না। দরকার ছিল না, কিন্তু মজা দিয়েছে, কিন্তু আমি কিন্তু ওটা মজা মজা পেয়েছি, দিই, ওটা দেখো না, মানে আমি কিন্তু ভালো মস্তি পেয়েছি ওটাতে। আমি মজা পেয়েছি। হ্যাঁ, আর হ্যাঁ, লাস্টের দিকে দেখো আমার একটা জিনিস ভালো লাগেনি, সেটা হচ্ছে যে একটা লিমিটেড এরিয়ার মধ্যে আর কি রেস্ট্রিক্টেড, ঠিক আছে, গড, এবং তার বাইরে অপারেট করতে পারে না, এই বিষয়পত্রগুলো আইডিয়া লেভেলে আমার অতটা পলিশড লাগেনি। আমার মনে হয় যে অন্যরকম ভাবে ডিল করতে পারতো ওটা সেই নিয়ে না আরো মজা করা যেতে পারতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে সুরিয়া যেন ট্রাভেলে পড়ছেই না। মানে ওটা একটা সিন করলো, এবার বাইরে এরিয়াতে বেরিয়ে গেল, এবার আমি নর্মাল, তার পরক্ষণে ওটা একটা রেজলিউশন দিয়ে দিল। এবার আর ওই সিনটার কোনো ইম্প্যাক্ট নেই। প্রথমে এই বাবা মেয়ের একটা সমস্যা আছে ফার্স্ট হাফে, এবার সেকেন্ড হাফে আমরা তো কি ভাববো সমস্যাগুলো বড় হবে, সেকেন্ড হাফে সমস্যাগুলো কোনো বড়ই নেই, ওগুলো কোনো কোর্টে যাওয়ার কোনো দরকারই নেই মনে হচ্ছে। হুম। আর ওই যে মানে অ্যাকচুয়ালি হচপচ করেছে, বুঝছো তো, মানে সুরিয়ার এই ছবিটা সফলতা পেয়েছে, আমি খুব খুশি, কিন্তু এবং এন্টারটেনমেন্টও দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ফর্মুলা মেনে বানানো যে আচ্ছা ঠিক আছে এখানে 4টে মাস মুভমেন্ট দিতে হবে, ওখানে গান দিতে হবে, আর মানে সুরিয়ার আছে জয় ভীম সফলতা পেয়েছে, তোকে একটু লয়ারের ভূমিকায় দেখলে ভালো লাগবে আর কি দর্শকদের, সবকিছু ভাবনা চিন্তা করে, বা একটা ধরুন আমি বলি দেখছিলাম আরজে বালাজি, হ্যাঁ, বেসিক্যালি বাধাই ওর রিমেক করেছে। আর আচ্ছা, ও বেসিক্যালি পিকের রিমেক, পিকে ওর খুব ফেভারিট ছবি, ও পিকের রিমেক হুম, করতে গেছে। তো হুম, রাজকুমার হিরানির সাথেও দেখা করতে গেছে, তো রাজকুমার হিরানি বলেছে যে তুমি কি কি চেঞ্জেস করবে আগে আমাকে বলো, হুম, নাহলে আমি দেখা করবো না। তো হুম, ও বলেছে যে আমি এখানে ইন্ডিয়া পাকিস্তানের অ্যাঙ্গেলটা সরিয়ে দিয়ে শ্রীলঙ্কা আর তামিলনাড়ুর যে ইকুয়েশন আছে, হুম, শ্রীলঙ্কান তামিলস অ্যান্ড অল, সেই অ্যাঙ্গেলটা রাখবো, মানে ওরকম একটা প্রেম রাখবো। তো সেটা শুনে নাকি রাজকুমার হিরানি ইমপ্রেস হয়েছে, ওকে ডেকেছে, বলেছে আমার হুম। ভালো লেগেছে এই চেঞ্জটা, এটা। তো বলছে যে যা, সাগর নীলি বেরিয়ে গেল। মানে রেকর্ড হবে নেটওয়ার্ক, কি করে? না না, রেকর্ড তো হচ্ছে, ওকে জয়েন করে জাস্ট এন্ড করতে হবে। আসবে তো। হ্যাঁ, সেটাই ব্যাপার, নাহলে রেকর্ড হবে না তো। মানে রেকর্ডিংটা কমপ্লিট হবে না। এই তো এসে গেছে। কিছু প্রবলেম হুম। হয়ে গেল হঠাৎ, বুঝলাম না কেন। না না, ঠিক আছে। হুম, আমি যেটা এটা বলছিলাম, হুম। তো রাজকুমার হিরানির সাথে দেখা করেছে, এবার বলেছে যে রিমেক রাইটস কিনবো, বলেছে ঠিক আছে, কত দাম, ও জিজ্ঞাসা করেছে, তো রাজকুমার হিরানি বলছে 10 crores। বলছে স্যার আমার তো সিনেমার বাজেটই হবে 10 crores, আমি কি করে আপনাকে এত টাকা দেবো, ঠিক আছে, কিনতে পারিনি। তখনও এসে যে আমি এরকম যে ভগবান আর কি, মানে এই যে ভগবানের নামে বিজনেস করা হ্যান ত্যান, এটা নিয়ে ওই সাবজেক্টটার উপর একটা ছবিও বানিয়েছে নয়নতারাকে হুম, নিয়ে, যেটা জিও হটস্টারেই এসেছিল, তখন ডিজনি হটস্টার হুম, ছিল। তো ওতে হুম, এসেছিল, দেখেছি ছবিটা, যে ভগবান এসেই মানে ওই ও মাই গড টাইপেরই আর কি কনসেপ্ট আর কি। তো হুম, এবার ওইটিও একটা সিকুয়েল বানাবে বলে এই গল্পটা ভেবেছিল, যে কোর্টে আর কি ভগবান চলে আসছে। প্রথমে এটা হুম, ভেবেছিল যে তৃষাকে নিয়ে, তৃষা ওয়াজ হুম, দা মানে গড, মানে লেডি গড, একজন ভগবান দেবী, যে কোর্টে চলে আসছে, বুঝতে পারলে হুম, তো। তারপরে ও ওটাকেই চেঞ্জ করে আবার বিজয়কে শুনিয়ে দিল, মানে ছেলে হুম, করে আর কি, মানে ক্যারেক্টারটা জেন্ডার চেঞ্জ করে। তো তখন বিজয় বলেছে ঠিক আছে, কিন্তু এটা আমি করবো না, তবে ওকে বিজয় কিছু ইনপুট দিয়েছে, ওই জন্য দেখবে প্রথমে থালাপতি বিজয়কে থ্যাঙ্কস দিয়েছে। তো বিজয় ওকে কিছু ইনপুট দিয়েছে যে এটা চেঞ্জ করো, ওটা চেঞ্জ করো। তো সেইগুলো করে ও তারপরে এবার যখন এই যারা প্রডিউসার ড্রিম ওয়ারিয়ার, তারা হচ্ছে সুরিয়ার রিলেটিভ হয়, কাজেন ব্রাদার্স। তো তারা এবার ওকে অ্যাপ্রোচ করেছে ডিরেক্টরকে, যে তুমি কি বিজয়কে কোনো স্ক্রিপ্ট শুনিয়েছো, বিজয় করতে চেয়েছিল, বলছে হ্যাঁ একটা আছে, বলছে ওটা কি তুমি সুরিয়াকে শোনাতে পারবে। তো হুম, ওরা ভেবেছে যে তখন তো বিজয়ের সব ছবি চলছে, ওরা ভাবছে বিজয় যে ছবিটা রিজেক্ট করে দিয়েছে সেটা অ্যাটলিস্ট সুরিয়ার জন্য ওয়ার্ক করে যাবে। তো সেটাই হয়েছে আলটিমেটলি। তো ছবিটা কিন্তু হ্যাঁ ডেফিনেটলি কামব্যাক হয়েছে, বাট সুরিয়া অনেক বেটার ছবি করে ফেলেছে, যেগুলোতে অ্যাকচুয়ালি হুম, বিজনেস হওয়া উচিত ছিল।
যেরকম টোয়েন্টি হুম ফোর টোয়েন্টি ফোর ছবিটা হুম ডেফিনেটলি ব্লকবাস্টার ডিমান্ড করে, এত ভালো সিনেমা। হুম বা ধরো জয় ভীম তো আনফরচুনেটলি ওটিটিতে এসেছিল। তো সূর্যের আপকামিং ইয়ে লাইন আপ খুবই ভালো, তো আশা রাখছি হ্যাঁ, যে ওর সূর্য না মনে আপকামিং হয় দিনে হিট। সুরারাই প্রথম যদি ইয়েতে আসতো না, ওটাও বক্স অফিসে ভালো নাম্বার আনতো, খুব ভালো নাম্বার আনতে পারতো। ওর মতো ছবি হয় না। বলা মুশকিল গো, বলা মুশকিল গো, ভালো ছবি তো লোকে কোথাওই দেখে না। ঠিক আছে, আজকে চলো এবার আমার মনে হয় বেরিয়ে গেছে, একবার রেকর্ডিংটা আবার দেখে নাও। হুম। তারপর চলো এই মুহূর্তে এন্ড করি। না, থ্যাংক ইউ সাগরনীলকে একটা সকলকে। খোঁচা দেবো, আমি ভেবে রেখেছি, তাহলে ওই খোঁচাটা দিয়ে এন্ড করবো ভিডিওটা। কি 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 কি? দেবো খোঁচা? হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। কি হচ্ছে বলো তো। তুমি বললে যে স্ট্যান্ড আপ কমেডিয়ানদেরকে ছাড় দাও, ওরা সব ভালো ভালোই হবে পৃথিবীতে, কিন্তু এখন হ্যাঁ তো হ্যাঁ, সব স্ট্যান্ড আপ কমেডিয়ানই রেপ জোক বলছে। এই একটা ছেলে আরেকবার কেন? সে ভাইরাল আমার কে হয়েছে, করলো? আমি আরেকটা জানি না ছেলে। তো এটা আমার কি? আচ্ছা, হ্যাঁ, সে কি কি করেছে? নাম, কি একটা নাম যেন। ও এরকম পুরো ডাইরেক্টলি ভুলভাল রেপ জোক। আচ্ছা, তারপরে একটা মেয়ে, ওর ভিডিও ভাইরাল হয়েছে, ও বলছে যে আমি আমার বাচ্চা মানে ছেলে হলে আমি তার নুনু কেটে দেবো আর কি কাঁচি দিয়ে, এইসব বলছে। তো এখন সব মানে স্ট্যান্ড আপ কমেডিয়ানরাই আর কি এরকম বালগার জোকস, মানে একদম এই লেভেলে গিয়ে। কারণ দেখছে কি যে সামাই রায়নার মতো পপুলার হতে গেলে আমাকে তো হুম। ওরকমই কথাবার্তা বলতে হবে না, শকিং কথাবার্তা। এগুলো নিয়ে তো প্রচুর, এই প্রথমে 370 বিরিয়ানি হলো, তারপরে এই ছেলেটার এটা ভিডিও আমি প্রচন্ড জানি না, এটা ভাইরাল হয়েছে হচ্ছে। নাকি? তোমরা দেখেছো এটা তুমি? এটা এটা আমি দেখেছি, এটা কিন্তু যেটা অরিত্র বলছে, এই ছেলেটা বলেছে যে মানে উম, 3-4টে রেপের মধ্যে একটা রেপ এরকম হয়, এরকম টাইপের কিছুটা বলেছেন অরিত্র। বলছে যে 10টার হ্যাঁ, মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে যে 9জন মানে এমনি রেপ হয়েছে, আর একটা হচ্ছে রেপ অ্যান্ড মার্ডার। এবং সেখানে মানে কখন হয় রেপ অ্যান্ড মার্ডার, যখন মেয়েটা বলে যে আমাকে একটু কাডেল করবে, তখন ছেলেটা ছুরি মেরে দেয়। ছেলেটা করে উঠেছে, মানে কিরম অদ্ভুত অদ্ভুত কথা আমি জানি না, তাতে আবার দেখি লোকে হাসছেও। ঠিক আছে, মানে কত বিকৃত মানসিকতা। তো জানি না দেখো ভাই, ওটা, আমি কিছু খুব বলবার ভাইরাল নেই, হয়েছে। কিছু বলবার নেই। না, মেন মেন সাগর কথা দিলে হচ্ছে এই কি বলতো, এই না না, এটা কালচার শোনো, গুলোকে তুমি সাপোর্ট করছিলে। আমি এই শোনো, এই কালচারকে কোনো মানে কি বলবো, কোনো শিক্ষিত লোক সাপোর্ট করতে পারবে না। কিন্তু বিষয় হচ্ছে যে আমি যেটা সাপোর্ট করেছিলাম সেটা হচ্ছে ডার্ক কমেডি। ঠিক আছে, অ্যাকচুয়ালি স্ট্যান্ড আপ কমেডি নয়। ঠিক আছে, এবার ডার্ক কমেডিরও বিভিন্ন ধরন আছে, এবং ডার্ক কমেডি কিছু জায়গাতে তো ডেফিনেটলি মানে মাত্রা ছাড়িয়ে যায়। ঠিক আছে, এবার কি বলবো, দেখো ডার্ক কমেডি পুরোটাকে ব্যান করে দেওয়া দরকার আর কি। আমি ডার্ক কমেডির পক্ষে আলটিমেটলি। ঠিক আছে, এবং সেটা মানে আমি সেই স্ট্যান্ডটা আমার সবসময় থাকবে, কারণ আমি ডার্ক কমেডি জনরা হিসেবে খুব এনজয় করি। অ্যানিমাল দেখেছো তো, অ্যানিমাল? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ অ্যানিমাল হ্যাঁ। ছাড়ো, আমি বলছি ছোটবেলায় এই গল্পটা শুনেছো তো, একটা বাঁদরের হাতে একটা তরোয়াল দিয়ে একটা রাজা বলেছিল আমাকে প্রোটেক্ট কর। না না না, বাঁদরের শুনিনি। হাতে তরোয়াল দিলে না, রাজার বুকেই হুম চালিয়ে দেয়। মানে বাঁদরের হাতে তরোয়াল দিয়েছিল রাজা, বলেছিল আমি হুম ঘুমোচ্ছি আমাকে প্রোটেক্ট কর। একটা মশা হুম এসে রাজার বুকে বসেছিল, বাঁদর মশাটাকে তরোয়াল দিয়ে মারে, তো রাজাই হুম মরে যায়, স্বাভাবিক ব্যাপার। হুম তো হুম এটাই একটা কথাটা আছে যে বাঁদরের হাতে তরোয়াল দিলে না, সে তোমাকেই কোপাবে। তো তুমি যত এদেরকে এই স্ট্যান্ড আপ কমেডিয়ানদেরকে বলবে হ্যাঁ ডার্ক কমেডির নামে লিবার্টি দাও, এই করো, তারা এই হুম জিনিসই, এই ফিল্ডই ছড়াবে আর কি। আমার সেটাই হুম। বক্তব্য আর কি। তুমি দেখো না হতে এরকম পারে। কেস আরো উঠে আসবে, আরো উঠে আসবে এই জিনিস, খারাপ দেখতে পাই। জিনিস, খারাপ জিনিস ছড়ায় বেশি, এবং খারাপ জিনিস করবার প্রবণতা যে কারণে, কারণ এটা করা সহজ। ঠিক আছে, তোমার ভালো কমেডি করতে গেলে তোমাকে ভাবতে হবে, খাটতে হবে। তো আমি ভালো কমেডির পক্ষে। ঠিক আছে, বিট ডার্ক কি যাই হোক, আমি ভালো কমেডির পক্ষে। এবার সেটা করতে গিয়ে, এগুলো তো কমেডি নয়। ঠিক আছে, এগুলো কমেডি নয়, এগুলো, এটা কি ফানি? এটা ফানি নয়। এবার এটাকে কমেডি হিসেবে অ্যাকসেপ্টেড হচ্ছে এই সমাজে। এবার সেইটা করতে গিয়ে কি হচ্ছে, যারা ধরে নাও আমরা অ্যাকচুয়ালি ডার্ক কমেডি দেখে এনজয় করি, আমি আই এম ভেরি শিওর যে আমার মতন প্রচুর দর্শক রয়েছে যারা একটা সার্টেন কাইন্ড অফ হিউমার পছন্দ করে, কিন্তু সেই হিউমারটার অ্যাকচুয়ালি কোনো অ্যাক্সেসিবিলিটি বা নেই সমাজে, সোসাইটির মধ্যে। কিন্তু এবার সেই দর্শকেরা, তার মানে কি তারা খারাপ মানুষ, বা তার মানে কি তারা অ্যাকচুয়ালি মানে এই গ্রেপ জোকস যেটাকে বলা হয় সেটা কি সমর্থন করবে? কখনোই সমর্থন করবে না। কিন্তু কি বলার আছে, কিছু বলার নেই। আমার মনে হয় যে স্ট্যান্ড আপ কমেডিয়ানদের একটা নিজস্ব দায়িত্বের জায়গা থাকা উচিত। এইটাই হচ্ছে কথা। লিবার্টি থাকা উচিত, আমি এখনো একই কথা বলবো, লিবার্টি 100% থাকা উচিত। কিন্তু সেই লিবার্টি ততক্ষণই থাকা উচিত যতক্ষণ তাদের নিজেদের দায়িত্ব রয়েছে। কারণ দায়িত্বর জায়গাটা বোধহয় একটুখানি টলে যাচ্ছে স্ট্যান্ড আপ কমেডিয়ানদের। সেই জায়গা থেকেই এরকম মানে এক সপ্তাহ আগে আমরা লাস্ট ভিডিও করেছি, এবং আজকে আর একটা ভিডিও করছি, এবং দুটো ভিডিওর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আরো একটা কেস এরকম ঘটে গেছে।
আমি জানতাম না, অ্যাকচুয়ালি তুমি এখন বললে বলে জানলাম, কিছু বলবার নেই। স্ট্যান্ড আপ কমেডিয়ানরা যদি দায়িত্ব না নেয় তাহলে ভুগবে তারা, এবং এটা এবং বন্ধ হয়ে যাবে, কারণ মানুষজন যখন কাউন্টার করছে এটা বন্ধ হয়ে যাবে, বেশি দিন চলবে না। কারণ এটা কতদিন, আর এই শকিং ভ্যালুটা কতদিন দেবে, তাই না? এই কথাবার্তাগুলো কতদিন, একটা সময় পরবর্তীতে এগুলো এন্ড হবে, সেগুলো তো আর মানুষজন শেয়ার করবে না। চলো, এই নোটেই এন্ড করি আমরা। হুম। চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you.